হ্যাঁ, আজ ৬ বছরেরও বেশি সময় পরাণী শামীমকে খুঁজে পেল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! যাকে ছেড়ে গিয়ে পরাণী সুখ খুঁজেছিল, নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছে, আজ সেই শামীম কিনা তার হাসপাতালে এসেছে অপারেশন করতে। শামীম অচেতন অবস্থায় হাসপাতালের বেডে আজ প্রায় ১ মাস থেকে। কিন্তু পরাণী জানে না শামীম তার হাসপাতালে ভর্তি আছে। শামীমের মুখটা দেখে পরাণীর বুকের ভিতরটা তোলপাড় শুরু হয়ে গেছে। এই তো শামীম ৬ বছর আগে কত সুন্দর ছিল, কত মেয়ে তার জন্য পাগল ছিল, আর আজ সেই শামীম কিনা মৃত্যুর কিনারে দাঁড়িয়ে আছে। আগে দেখতে কতই না সুন্দর ছিল, ফর্সা মুখটা কালো হয়েছে, চেহারা ভেঙে গেছে, কতটা চিকন হয়েছে, শরীরের হাড়গুলো গোনা যাবে। আগে ছিল কি আর এখন হয়েছে কি? কেমন করে শামীম এমন হলো তা পরাণী জানে না। পরাণীর যেন এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করতেছে। পরাণীর যে আর মনটা মানতেছে না, কি করবে নিজেও বুঝতেছে না। এমন সময় শামীমের বেডে একটা জীর্ণ শীর্ণ মেয়ে আর একটা নার্স প্রবেশ করলো। পরাণী দ্রুত তার চোখের জল মুছে নার্সকে জিজ্ঞেস করলো, এই রোগীর কি হয়েছে নার্স? আর এখানে কতদিন থেকে আছে? ম্যাডাম, এনার কথাই তো আপনাকে বলতেছি, আজ 1 মাস থেকে। আপনি তো অন্য রোগীর অপারেশনের জন্য ক্লিন হাসপাতালে যান আবার অপারেশন করতে, আর আপনার তো শিডিউল মিলে না ম্যাডাম। কি হয়েছে ওনার? ম্যাডাম, ওনার দুটো লিভার ড্যামেজ হয়ে গেছে আর লাস্ট স্টেজে এসে গেছে উনি। নার্সের কথা শুনে পরাণীর বুকের ব্যথা অনুভব হলো আর চোখের কোণে জল এসে গেল। কি বলতেছে নার্স তাকে? শামীমের লিভার ড্যামেজ হবে কেন? শামীমের তো এমন কিছু হওয়ার কথা না। শামীমের মতো হাসি খুশিতে মেতে থাকা ছেলেটার এমন হতেই পারে না। নার্সের কথা শুনে একবার শামীমের দিকে একবার নার্সের দিকে তাকাচ্ছে পরাণী। তুমি আমাকে আগে বলবে না? আর ওনার মা বাবা আত্মীয় কেউ আসে না? ম্যাম, আপনাকে তো আগে থেকেই বলেছি, আপনি তো বলেছেন যে আগে শিডিউল নেবে তারপর অপারেশন আগে করাবেন। আর ওনার তো অপারেশন করার মতো কোনো টাকা, আর আপনি তো বললেন টাকা ছাড়া কোনো রোগীদের অপারেশন করবেন না আপনি। ম্যাম, উনি এখানে যতদিন থেকে আছে এই মেয়েটা ছাড়া আর কাউকে আসতে দেখিনি। আইমে, তুমি রোগী কি হও? পরাণী যেই জীর্ণ শীর্ণ মেয়েটাকে জিজ্ঞেস করলো, কিন্তু মেয়েটা পরাণীর কথায় কোনো কান দিল না। সে একধানে শামীমের মুখের দিকে তাকিয়ে আছে, কোথায় কি হচ্ছে সেদিকে তার খেয়াল নেই। তাই এবার পরাণী রাগ দেখিয়ে বলল, আইমে, আমার কথা কি শুনতে পাও না তুমি? রোগীর কি হও বলো? এবার সেই মেয়েটার ধ্যান ভাঙে আর পরাণীর রাগ দেখে একটু ভয় পেয়ে যায়। দুপা পিছিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে কাঁদতে থাকলো। পরাণী আর নার্স দুজনে অবাক হয়ে যায়। এই মেয়েটা কি পাগল নাকি? প্রশ্ন করার পরও সে কোনো উত্তর দেয় না। আইমে, তোমার সমস্যা কি? তোমাকে প্রশ্ন করেছি, তার উত্তর না দিয়ে এভাবে কান্না করো কেন তুমি? ওই যে দেখতেছেন, উনি আমার ভাইয়া হয়। আমার ভাইয়াটার অনেক কষ্ট। আমার ভাইয়াটা একটুও সুখে নাই। আমার ভাই হয় ওই বেডের মানুষটা। আমার ভাইয়াকে সুস্থ করে দেন না, আমি আপনার পায়ে ধরি প্লিজ। পরাণীর জানা মতে এই মেয়ে তো তার ভাই হতেই পারে না, কারণ শামীমের একটা বোন আছে, সেও শামীমের চেয়ে অনেক বড় এবং তার বিয়ে হয়ে গেছে। পরাণী মেয়েটার কথা শুনে রেগে গেল। মিথ্যা কেমন করে বলে মেয়েটা? আইমে, মিথ্যে বলো কেন? এ কেমন করে তোমার ভাই হয়? আমি তার নিজের বোন না, কিন্তু নিজের বোনের চেয়েও অনেক আপন আমি তার। কতদিন থেকে এমন রোগী? অনেক দিন থেকে। বলে তার নাকি পেটের 2 দিকে প্রচণ্ড ব্যথা করে। কতদিন বলেছি ডাক্তারের কাছে যেতে, যায়নি। শুধু ফার্মেসি থেকে ওষুধ এনে খেত। তারপর সেদিন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, আর এখানে নিয়ে আসি। ডাক্তার কিছু রিপোর্ট দেয়, আর সেই রিপোর্টে ভাইয়ার 2টা কিডনি নষ্ট দেখায়। ডাক্তার নাকি খুব ব্যস্ত, আর ভাইয়াকে নাকি কিডনি ছাড়া বাঁচানো যাবে না। আর কিডনি পেলে নাকি ভাইয়ার চিকিৎসা করতে 8 লক্ষ টাকা লাগবে। কিন্তু আমাদের মতো বস্তিতে থাকা মানুষ কেমন করে এত টাকা পাবো বলেন? ডাক্তার বলেছে ভাইয়াকে নাকি বাঁচাতে পারবো না আর। কি? তোমরা বস্তিতে থাকো? আর এই রোগীর মা বাবা বোন ভাই কোথায়? আমি তো কিছুই জানি না। ভাইয়া আজ 5 বছর থেকে আমাদের সাথেই থাকে। কিছু বলে নাই তার সম্পর্কে? অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু কিছুই বলে নাই আমাকে ভাইয়া। আপনি তো মনে হয় ডাক্তার, দয়া করে আমার ভাইয়াকে বাঁচিয়ে দিন না প্লিজ। দরকার হলে সারা জীবন আপনার গোলামি করব আমি। যা বলবেন
তাই করে দিব। দয়া করে আমার ভাইকে সুস্থ করে দেন না প্লিজ। পরাণী মেয়েটার কথায় কি উত্তর দেবে পরাণীর সেই ভাষা জানা নেই। আর সত্যি তো কিডনি ছাড়া শামীমকে বাঁচাবে কেমন করে পরাণী? টাকা পয়সার তো কোনো অভাব নাই পরাণীর, কিন্তু কিডনিকে দেবে? পরাণী এবার শামীমের দিকে এগিয়ে গেল, শামীমকে দু নয়ন ভরে দেখতে থাকলো। শামীম সুন্দর করে ঘুমিয়ে আছে। ইস, যদি একবার শামীমকে জড়িয়ে ধরে থাকতে পারতো, কিন্তু সেই অধিকারটা আজ পরাণীর নাই। তার উপর আবার নার্স আর মেয়েটা আছে। নার্স, ওনার কাগজপত্রগুলো নিয়ে আমার ক্যাবিনে চলে আসুন। আর তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি বাকি সব কিছু। ম্যাম, আপনার ডিউটি তো শেষ হয়ে গেছে, এবার তো আপনার বাসা যাওয়ার সময়। অত কথা না বলে আপনি ওনার কাগজপত্র নিয়ে আসুন, আর ওনার সব চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। আর হাসপাতালটা যখন আমার, সেহেতু ওনার কাছ থেকে একটা টাকাও বিল ধরবেন না। আচ্ছা ম্যাম, ঠিক আছে। পরাণী শামীমের বেড থেকে চলে গেল তার নিজের কেবিনে। এই তো সকালে পরাণীর ডিউটি শেষ হলে বাসা যেতে ধরে, কিন্তু পরাণী ভাবলো হাসপাতালে যত রোগী আছে সবাইকে একবার দেখে যাওয়া ভালো। তাছাড়া হাসপাতালের ডক্টরগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা সেটাও তার দেখা দরকার। এইভাবে যখন সব রোগীকে পরাণী দেখতেছিল, ঠিক তখনই শামীমের দিকে তার চোখ আটকে যায়। পরাণী তো ভেবেও পায়নি এভাবে সেই শামীমকে তার হাসপাতালে দেখবে। নার্স সব কাগজপত্র নিয়ে পরাণীর কেবিনে চলে গেল। পরাণী শামীমের সব কাগজপত্র খুব মনোযোগ সহকারে দেখল। সত্যি শামীমের দুটো কিডনি অকেজো হয়ে গেছে, আর এক সপ্তাহের মধ্যে যদি কিডনি শামীমের শরীরে স্থাপন করা না যায়, তাহলে শামীমকে মৃত্যুবরণ করে নিতে হবে। পরাণী এইসব দেখতে দেখতে হঠাৎ পরাণীর ফোনে কল আসে। এই তোমার আসতে কতক্ষণ সময় লাগবে বলো তো? তখন থেকে ছেলে মেয়েগুলো আম্মু আম্মি করতেছে। তুমি একটু ওদের বলো আমি যাচ্ছি। আর শোনো, এখন তোমার ক্লিনিকে যেতে হবে না, আমি বাসায় যাই। তোমার সাথে কথা আছে আমার। আমি যাব না, এসে আগে এদেরকে থামাও, জলদি আসো। আজ কাজের বুয়াও আসে নাই, সবাই না খেয়ে আছি তো। কি বলো এসব তুমি? এখনো কেউ খাওনি? আমি আসতেছি, তোমরা আধা ঘন্টা ওয়েট করো। পরাণী কাগজগুলো তার হাতে নিয়ে দ্রুত পায়ে হসপিটাল থেকে বের হলো। ড্রাইভারকে গাড়ি জোরে চালাতে বলে। পরাণী খুব দ্রুত বাসায় ঢোকে। পরাণীকে দেখে রোদ, রুদ্র এবং ঐশী দৌড়ে এসে জড়িয়ে ধরে, বলতেছে আম্মু এসেছে, আম্মু এসেছে। ইস, আমার বাবা মা গুলোর বুঝি খুব ক্ষুধা লেগেছে। তোমরা তোমাদের বাবার কাছে যাও, আমি এই রান্নাঘরে যাব আর তোমাদের জন্য নাস্তা তৈরি করব। তিনজনই একসাথে বলে উঠল আচ্ছা আম্মু। পরাণী তিনজনের গালে মুখে চুমু দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। সেই সময় যে ফোন করেছিল সে পরাণীর সামনে আসলো। আজ এত দেরি হলো যে তোমার? আর এত কাজ কাজ করো কেন? হাসপাতালটা তো আমাদের এখান থেকে যা টাকা পাই তাতেই তো হয়ে যায় আমাদের। আজ একটা রোগীর সাথে দেখা হলো আমাদের। আসলে তার দুটো কিডনি অকেজো হয়ে গেছে, তাই আসতে দেরি হলো। তুমি একটু এই কাগজগুলো দেখো, আমি রান্না করি। রান্না শেষ হলে তোমার সাথে কথা হবে আমার। পরাণী রান্নাঘরে চলে গেল, আর সেই ব্যক্তিটা পরাণীর দেয়া সব কাগজ দেখতে থাকলো। কিন্তু কাগজ যখন শামীম নামটা দেখলো, সেই ব্যক্তিটার বুকটা কেঁপে উঠল। তবু নিজের মনকে সান্ত্বনা দিয়ে লোকটা কাগজগুলো ভালো করে দেখলো। রিপোর্টে স্পষ্টভাবে দেখা যাচ্ছে শামীমের দুটো কিডনি অচল, আর শামীমকে বাঁচাতে হলে একটা কিডনি তার শরীরে স্থাপন করতেই হবে। কিন্তু কথা হলো এই কিডনি সে কোথায় পাবে, আর পরাণী বা এখন কি করবে? এসব চিন্তা ভাবনা করতে করতে পরাণীর রান্না করা শেষ হলে নাস্তা টেবিলে সাজিয়ে দিয়ে রুদ্র ঐশীকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করে নিয়ে এলো। খাবার টেবিলে ওদেরকে বসতে দিল, আর সবাইকে নিজ হাতে নাস্তা খাইয়ে দিতে থাকলো। এই সাহেব, তুমি খাবে না? আর কি এত কিছু নিয়ে চিন্তা করতেছো তুমি? আসলে রিপোর্টে যার নাম দেখলাম সে কি সেই শামীম, মানে তোমার প্রাক্তন স্বামী? পরাণী শাহেদের কথা শুনে মাথা নিচু করে রাখলো। পরাণী বা এখন শাহেদকে কি উত্তর দেবে, তাই পরাণী মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকলো। তাই তো বলি যে পরাণী ডিউটি থেকে 1 মিনিটও কাউকে সময় দেয় না, সেই পরাণী কিনা আজ বাসায় আসতে এত দেরি করে। তাহলে কি তুমি এবার আমাদেরকে ছেড়ে চলে যাবে? কী সব আবোল তাবোল কথা বলো তুমি? কখন বলেছি আমি তোমাদেরকে ছেড়ে যাব? এখন এইসব কথা থাক, তুমি এসে নাস্তা করো আগে। তুমি চলে গেলে আমাদের কি হবে?
তোমাকে ছাড়া কি আমরা থাকতে পারবো? দেখো, এসব কথা কি এখন এদের সামনে না বলে নয়। আগে নাস্তা করো, তোমাকে আবার ক্লিনিকে যেতে হবে তো। তোমার না আজ একটা অপারেশনের তারিখ আছে? শাহেদ আর কোনো কথা না বলে খাবার টেবিলে বসলো। পরাণী শাহেদকে নাস্তা দিল খেতে, কিন্তু শাহেদের আজ গলা দিয়ে খাবার নামতেছে না। কেন জানি তার মনে হারানোর একটা ভয় কাজ করতেছে। না জানি পরাণীকে সে হারিয়ে ফেলে। আর এত চিন্তা করতে হবে না তোমাকে। আমি কোথাও যাচ্ছি না, আমি এখানে থাকবো সবার সাথে, বুঝলে? আর একটু খবর নিয়ে দেখো না, কোথাও কি কোনো কিডনি পাওয়া যায় কি না। আমি চেষ্টা করতেছি। আর এত উতলা হচ্ছ কেন তুমি? উতলা নয়, আমি শামীমের সাথে যা অন্যায় করেছি, এই অন্যায়ে কোনো ক্ষমা হয় না। তাই ওর এমন সময় একটু আমার অন্যায়ের ক্ষতিপূরণ দিতে চাই আমি। হয়তোবা আমার কারণে আজ শামীমের এমন অবস্থা হতে পারে, আমার কারণে আজ সে মৃত্যুর মুখে। আমি এটাও জানি শামীম কোনো দিন আমাকে ক্ষমা করবে না, কিন্তু তাই বলে আমি বেঁচে থাকতে তো তাকে মরে যেতে দিতে পারি না। আর সে যদি সুস্থ হয় তাহলে তো তার কাছে চলে যাবে, তাই তো? এসব তুমি কি বলো? আর সব কিছু তুমি খুব ভালো করেই জানো, তাহলে কেন এমন অবুঝ শিশুদের মতো কথা বলো তুমি? শাহেদ আর পরাণের সন্তান তিনজন অবাক হয়ে শাহেদ আর পরাণের কথা শুনতে থাকলো। কিন্তু ওরা এটা বুঝতেছে না পরাণী বা যাবে কোথায়, আর তাদের আব্বুর চোখে জল কেন। পরাণী আবার রুদ্র ঐশীকে খাইয়ে দিতে থাকলো। খাওয়া শেষ হলে সবার স্কুল ব্যাগ সবার কাঁধে দিল, ওদেরকে নিয়ে গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। শাহেদ গাড়ির ড্রাইভিং সিটে বসে বারবার পরাণের দিকে তাকিয়ে থাকতেছে। কেন যেন শাহেদের আজ ক্লিনিকে যেতে ইচ্ছে করতেছে না। যদি পরাণী তাকে আর তার সন্তানকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে তাদের। তবুও শাহেদ গাড়ি চালিয়ে বের হয়ে গেল, আর পরাণী ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। গাড়ি যখন চোখের আড়াল হলো তখন পরাণী বাসায় ঢুকে ফ্রেশ হয়ে ঢাকা শহরের সব বড় বড় ডক্টরকে ফোন করতে থাকলো। সব হাসপাতাল ক্লিনিকে ফোন করতে থাকলো যদি একটা কিডনিও পাওয়া যায়, কিন্তু কোথাও একটা কিডনিও পেল না পরাণী। তাই দুইটা বড় পত্রিকার সম্পাদককে ফোন করে কিডনি চাই বলে একটা খবর ছাপাতে বলল। আর যে ব্যক্তি এবি নেগেটিভ কিডনি দেবে তাকে 20 লক্ষ টাকা সম্মানী দেবে। এদিকে পরাণী চলে যাওয়ার পর শামীমের ঘুম ভাঙে, আর ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে কিডনির দুদিকে ব্যথা অনুভব হয়। কিন্তু তার সামনে সেই জীর্ণ শীর্ণ মেয়েটা মানে তৃপ্তি দাঁড়িয়ে থাকায় কোনো প্রকার ব্যথার জন্য মুখ দিয়ে শব্দ বের করল না। হাসি মুখে তৃপ্তির দিকে তাকিয়ে শুভ সকাল জানালো শামীম। এখন তোর কেমন লাগছে ভাইয়া? জানিস ভাইয়া, এই হাসপাতালের ডাক্তার বলেছে তোর চিকিৎসার জন্য কোনো টাকা নেবে না, আর তারা বিনা টাকায় তোর অপারেশন করবে। দেখবি তুই সুস্থ হয়ে যাবি। ভাইয়া, আমার খুব ভালো লাগতেছে রে, খুব ভালো লাগতেছে। তাই নাকি? কিন্তু আমার বোনটা কি অবুঝ নাকি? ডাক্তার কি বলেছে আমি তো আর মাত্র 1 সপ্তাহ বাঁচতে পারি? আমার তো দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। তারা জানে আমি বাঁচবো না, তাই হয়তো এমন কথা বলেছে। তৃপ্তি এবার মুখ লুকিয়ে কান্না করতে থাকলো। শামীম যা বলেছে তা তো সত্যি বলেছে, কিন্তু এমন হলে তৃপ্তির কি হবে? তাকে কে দেখবে? শামীমের ছায়াতলে তো তৃপ্তি এতদিন ছিল। শামীম না থাকলে কার কাছে যাবে, কার কাছে থাকবে, কে তাকে খেতে দেবে? এই পাগলি, আমার মরণের সময় হাসি মুখে কি বিদায় দিতে পারিস না? এভাবে কেউ কান্না করে নাকি? আচ্ছা, সকাল হতে তো অনেকক্ষণ আগেই মনে হয়েছে। তুই কি নাস্তা করছিস? তৃপ্তি মাথা ঝাঁকিয়ে না বলে দিল। তার মানে তৃপ্তি এখনও সকালের খাবার খায়নি। আর খাবে বা কী করে? শামীম তো অসুস্থ, আর তাকে বা কে খেতে দেবে? তৃপ্তির কাছে তো কোনো টাকা পয়সাও নাই, তাহলে খাবে কেমন করে? আর শামীমও বুঝতে পারল তৃপ্তি কেন খায়নি। আর এখন শামীম বা কী করবে, আর তৃপ্তিকে কি করে সে খাওয়াবে? শামীমের চোখ যায় নিজের হাত ঘড়িটার দিকে। এই ঘড়িটা শামীমের বড় বোন তাকে তার জন্মদিনে উপহার দিয়েছিল। শামীম হাত ঘড়িটা খুলে তৃপ্তির হাতে দিল। আর এখন মিথ্যে না বললে তৃপ্তি ঘড়িটা বিক্রি করবেও না, আর খাবারও আনবে না। তৃপ্তি ঘড়িটা হাতে নিল আর ঘড়িটার দিকে দেখতেছে। ভাইয়া, তুই ঘড়িটা আমাকে দিলি কেন? বোন আমার, না অনেক ক্ষুধা লেগেছে। তুই ঘড়িটা বিক্রি করে আমার জন্য কিছু নিয়ে আয়। তাই বলে কি তোর হাতের ঘড়িটা বেচে দিবি? আজ বেঁচে আছি, কালকে তো নাও থাকতে পারি বেঁচে।
তাই দয়া করে আমার জন্য কিছু নিয়ে আয়। তৃপ্তি বা কী করবে? তার তো কোনো কিছু করার ক্ষমতা নাই, আর তার নিজেরও অনেক ক্ষুধা লেগেছে। এছাড়া আর কোনো পথ খোলা নাই তার। তৃপ্তি ঘড়ি বিক্রি করতে গেল। শামীম হাসপাতালের বেডে শুয়ে শুয়ে পড়ানি আর তার আগের স্মৃতিগুলোর কথা ভাবতেছে। ইস, মৃত্যুর আগে যদি একবার তার সাথে দেখা হতো, না জানি কেমন আছে সে। হয়তোবা অনেক সুখে আছে, আর সুখে থাকার জন্যই তো সে শামীমকে ছেড়ে চলে গিয়েছিল। হঠাৎ শামীমের সেই অতীতের কথাগুলো মনে পড়ে গেল। অতীত। শামীম ইন্টার পাশ করে ঢাকা শহরের নামকরা ভার্সিটিতে সুযোগ পায়। শামীমদের পরিবারটা তেমন বড়ও না, আবার ছোটও না। শামীমের পরিবারে ওর মা বাবা, বড় বোন, ছোট ভাই, এই নিয়ে তাদের পরিবার। শামীমের বড় বোনের বিয়ে হয় এক সরকারি চাকরিজীবী লোকের সাথে, আর সেই লোকটাও অনেক ভালো। শামীমকে অনেক ভালোবাসে সে। পরিবারের সবার আদরের শামীম, তাই তো সবাই শামীমের ইচ্ছার দাম দেয়। শামীমের ছোট ভাই সৈকত এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে, আর বোন ইন্টার পাশ করার পরেই সরকারি চাকরিওয়ালার সাথে বিয়ে হয়। শামীম পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা শহরের দিকে রওনা হয়। আর হ্যাঁ, শামীমরা কিন্তু যথেষ্ট বড়লোক। ওদের গ্রামে অনেক চাষের জমি, গরু ছাগল, বাবার ঘর, বড় দোকান আছে বাজারে। অভাব কী জিনিস তা ওরা জানে না। সবাই খুব ভালোভাবে মানুষ হয়েছে। আর শামীমের বাবা মা ভালোবেসে বিয়ে করে। শামীমের বড় বোনের নাম সঞ্জানা, আর তার দুলাভাইয়ের নাম বাদশাহ। শামীম ঢাকা শহরে এসে ভার্সিটির ক্লাস করা শুরু করে দেয়। তো শামীম যে পথ দিয়ে ভার্সিটি যেত, সেই পথের পাশে মেয়েদের হোস্টেল। রোজ একটা মেয়ে ব্যালকনিতে ইজি চেয়ারে বসে মোটা একটা চশমা পরে বই নিয়ে পড়তে বসে। প্রথম থেকে ততটা খেয়াল করতো না শামীম তাকে, কিন্তু এখন কেন জানি রোজ মেয়েটাকে দেখার জন্য সেই পথেই হেঁটে যায়। আর মাঝে মাঝে রহিম মামার দোকানে দাঁড়িয়ে থেকে মেয়েটাকে দেখতে থাকে শামীম। কেন যেন মোটা ফ্রেমের চশমা পরা মেয়েটার জন্য একটা ভালো লাগা অনুভূতি তৈরি হয়ে যায়। হঠাৎ একদিন মেয়েটা খেয়াল করলো একটা ছেলে তাকে কেমন মায়া ভরা নয়নে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু এর আগে তাকে এখানে দেখেছে বলে তার মনে হয় না। ছেলেটা দেখতেও কত সুন্দর, চুলগুলো স্টাইল করা, জিন্স টি শার্ট, শু, মুখে খোঁচা খোঁচা দাড়ি, আর চোখ দুটো বিড়ালের চোখের মতো, যাকে বলে ধূসর প্রকৃতির। এভাবে রোজ শামীম সেই মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে দেখে, আর মেয়েটাও বইয়ে চোখ দেওয়ার ফাঁকে ফাঁকে আর চোখে শামীমের দিকে তাকিয়ে থাকে। কিন্তু কোনোদিন সামনাসামনি দেখা হয় না তাদের। এই পথ দিয়ে যাওয়ার সময় মেয়েটার সাথেই শুধু দেখা হতো। আর মেয়েটাও শামীমকে দেখার নাম করে এখন ব্যালকনিতে ইজি চেয়ারে পড়ার নাম করে শামীমকে দেখতে থাকে। এভাবে বছর খানিক চলে যায়। একদিন রাস্তায় কাকতালীয়ভাবে শামীম আর সেই মেয়েটার দেখা হয়। দুজন দুজনকে দেখে কিছু সময়ের জন্য থমকে যায়। আজ শামীম মনে মনে নিয়ত করে মেয়েটাকে আজ ভালোবাসার কথাটা সে বলে ফেলবে। আর মেয়েটাও মনে মনে ভাবে আজ ওই ছেলের সাথে সে কথা বলবে। দুজনে এক কদম করে এগোয় তো দু কদম পিছিয়ে যায়। এবার দুজনেই বুকে সাহস নিয়ে দুজনের দিকে দুজনেই এগিয়ে যায়। দুজন যেন সামনাসামনি, তখন দুজনের মুখের কথা হারিয়ে যায়। এবার দুজনেই সাহস নিয়ে একসাথে বলে ওঠে, আপনার সাথে কথা আছে। দুজনেই অবাক, একই কথা দুজনেই কেমন করে বলতে পারে। এবার সেই মেয়েটা শামীমের আগেই শামীমকে বলে, আপনাদের সাথে আমার কিছু কথা আছে, একটু কি ওইদিকে আসবেন? শামীম আর কোনো কথা না বলে মেয়েটার সাথে সাথে সেদিকে যেতে থাকে। কিছু সময় দুজনেই নীরব থাকে। এবার শামীম সেই মেয়েটাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনার নামটা যেন কি? আমার নাম পরাণী। আর আপনার? আমি শামীম, বাড়ি নীলফামারী। এখানে একটা ভার্সিটিতে পড়াশোনা করি আমি। আমার বাড়ির চিটাগাং শহরে। আমি এবার ইন্টার পরীক্ষা দেব, আর এখানেই কোনো একটা মেডিকেল কলেজে পড়ালেখা করে ডাক্তার হওয়ার ইচ্ছে। তাই সকাল বিকাল সন্ধ্যা ব্যালকনিতে পড়াশোনা করেন, তাই তো? এই কথাটা একটু পরাণীর গায়ে লাগে, তাই পরাণী শামীমকে একটু রাগ দেখিয়ে বলে, যে জন্য ডেকেছি তা কান খুলে শুনে রাখুন। আজকে থেকে আর আমাদেরকে অমন করে তাকিয়ে থাকবেন না, আর আমার হোস্টেলের রাস্তা দিয়ে যাবেন না। আপনার ভার্সিটি যাওয়ার অন্য পথও আছে, বুঝলেন? শামীম পরাণীর কথা শুনে একটু কষ্ট পেল। শামীম তো ভেবেছিল পরাণী নিশ্চয়ই তার সাথে ভালো করে কথা বলবে আর বন্ধুত্ব করতে পারে, সেই সুযোগে যদি মনের কথাটা বলতে পারবে। আমার কারণে কোনো সমস্যা হলে আমি আর আসবো না। আর সত্যি বলতে কি, এভাবে প্রতিদিন দেখতে দেখতে আপনাকে আমার ভালো লেগে যায়। আর তা থেকেই কখন যে আপনাকে ভালোবেসে ফেলেছি তা নিজেও জানি না।
আর আজ যখন দেখা পেলাম, ভালোবাসার কথাটা বলবো, আর ভাবলাম আপনিও মনে হয় আমাকে পছন্দ করেন। আর পড়ার ফাঁকে তো আমার দিকে আর চোখে তাকিয়ে থাকতেন, মনে করেছি আপনিও আমাকে ভালোবাসেন। চিন্তা করবেন না, আমি আর আপনাকে হোস্টেলের রাস্তা দিয়ে কোনোদিন যাব না। শামীম পরাণীকে কোনো কথা বলতে দিল না। নীরবে সেই স্থান ত্যাগ করল শামীম। এতক্ষণ পরাণী শুধু শামীমের মিষ্টি কণ্ঠের কথাগুলো শুনতেছিল। মানুষ এত সুন্দর করে এত গোছানো কথা বলতে পারে, কিন্তু শেষের কথাটা পরাণীর খুব খারাপ লাগে। আর কী সব বলে গেল তাকে কেনই বা কোনো কথা বলতে দিল না শামীম। পরাণী তো ইচ্ছে করে কথাটা বলে নাই। পরাণী তো মনে করেছিল একটু হলেও ভালোবাসা দিয়ে আমাকে রাজি করাবে, তা না করে এভাবে সে চলে যেতে পারল। মনের অজান্তেই পরাণীর বুকের ভিতরে ব্যথা অনুভব হতে থাকলো। আজ 8 দিন থেকে পরাণী শামীমকে দেখে না। যেখানে পরাণী শামীমকে দেখার জন্য সময় মতো ব্যালকনিতে বসে থাকতো, আর এখন সেই শামীমের কোনো খবর নেই। পরাণীর কেন যেন শূন্যতা মনে হতে থাকে। কেন যে সেদিন ওই কথাটা বলতে গেল? পরাণী কি জানতো এই কথা বললে শামীম তার সাথে সত্যি সত্যি দেখা করবে না, কথা বলবে না? শামীম পরাণীকে ঠিকই লুকিয়ে লুকিয়ে দেখে, কিন্তু চাইলেও পরাণীর সামনে যেতে পারে না। পরাণীর মতো শামীমেরও খুব খারাপ লাগতে শুরু করে। একদিন শামীম ভার্সিটিতে তার 2 বান্ধবীর সাথে মজা করতেছিল। সেই সময় পরাণী শামীমের খোঁজ করতে শামীমের ভার্সিটি যায়। পরাণী যে মনের কথা বলতে না পেরে নিজেকে অপরাধী ভাবা শুরু করে দেয়। তাই তো পরাণী আজ শামীমের ভার্সিটিতে এসেছে, কিন্তু এসে দেখে শামীম 2 মেয়ের সাথে এমনভাবে বসে আছে আর হেসে হেসে কথা বলতেছে। এটা পরাণীর খুব খারাপ লাগে। কেন শামীম ওই শাকচুন্নি 2টোর সাথে এভাবে হেসে হেসে কথা বলবে? পরাণী এবার শামীমের সামনে গিয়ে দাঁড়ায়। পরাণীকে এখানে দেখে শামীম একটু বেশি অবাক হয়েছে। পরাণীকে দেখে শামীম বসা থেকে উঠে দাঁড়ালো। পরাণী শামীমের টি-শার্টের কলার ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। শামীমের 2 বান্ধবী যেন কিছুই বুঝলো না, সব তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু দূরে গিয়ে শামীমের কলার ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে পরাণীর থেকে দূরে রাখলো। আমাকে ভালোবাসার কথা বলে তোর ওই মেয়ে দুটোর সাথে কি এখন আমার সাথে দেখা করতেও যাস না? সেই দিন না হয় কথাটা বলেছি, তাই বলে সেই কথাটা শুনবি তুই? একবারও আমার কথা তোর কি শোনার দরকার ছিল না? আরে আপনি আমাকে তুই তুয়ারি করে বলছেন কেন? আর এটা কোন ধরনের ভদ্রতা? ভার্সিটির সবার সামনে দিয়ে আমার কলার ধরে টেনে নিয়ে আসেন। আরে রাখ তোর এইসব কথা। মন যখন যেটা চাইবে সেটা বলেই ডাকবো তোকে আমি। এখন তো টেনে এনেছি, কিন্তু যখন প্রেম করে কথা শুনবি না, তোকে বাড়ি থেকে তুলে আনবো। চিটাগাংয়ের মেয়ে আমি, মনে রাখিস। পরাণীর এমন রেগে কথা বলা দেখে শামীমের ভয় পেল একটু। তাই এবার শামীম শান্ত গলায় পরাণীকে বলতেছে, দেখেন, আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে তুলে আনবেন কেন আমাকে? আপনাকে দেখলে সবাই তো মনে করবে ভদ্র, শান্ত, নরম মনের মেয়ে, কিন্তু এর ভিতরে যে ঝাঁজ তা তো কেউ বুঝবে না। ঝাঁজ কেমন তা কিছুদিন পর টের পাবি তুই। এবার আমার কথা ভালো করে শোন তুই। প্রতিদিন তোর জন্য ব্যালকনিতে বই পড়ার নাম করে থাকতাম তোকে দেখব বলে। কতবার চেষ্টা করেছি তোকে মনের কথাটা বলে দিব, কিন্তু মনের সাহস ছিল না আমার। এইভাবে দিন যেতে থাকে। এই তো যেদিন ব্লু কালারের টি-শার্টটা পরেছিলে, সেই দিন তো আমি তোমার দিক থেকে নজর সরাতেই পারছিলাম না। তারপর রাহিম মামার দোকানে যখন সিগারেট হাতে নিলে খুব রাগ হচ্ছিল আমার, কিন্তু পরে যখন সিগারেট অন্য কাউকে দিলে তখন বুঝলাম তুমি স্মোকিং করো না। আর তোমার চা খাওয়ার স্টাইলটা সেই লাগে আমার। জানো, আমিও না তোমাকে এভাবে দেখতে আমার এই মনের ভিতরে কখন জায়গা দিয়েছি তা নিজেও জানি না। হ্যাঁ, আমি অনেক রাগী, কিন্তু মনটা আমার অনেক ভালো। আমিও পারতাম অন্য মেয়েদের মতো স্টাইল করে চলাফেরা করতে, কিন্তু আমার বাড়ি থেকে তার নিষেধ আছে, তাই তো পারি না। তোমাকে মানা করেছি বলে তুমি এখন আসো না, আমার না তখন খুব খারাপ লাগতো। আর আজ যখন ওই মেয়ে দুটোর সাথে হেসে হেসে কথা বলছিলে, আমার তখন খুব কষ্ট হচ্ছিল। স্বামী, এই মেয়েটার এমন কাহিনী দেখে অবাক হচ্ছে। আর পরাণীর মুখে এইসব শুনে তো শামীমের পরাণীকে জড়িয়ে ধরে কিস করতে ইচ্ছে করতেছে। পরাণীও যে শামীমকে ভালোবাসে এটা কেন যে আগে শুনলো না,
ইস, কি গাধা স্বামী। আমি সেদিন ইচ্ছে করেই কথাটা বলি নাই। তুমি যখন বললে সকাল বিকেল সন্ধ্যার পড়ার জন্য ব্যালকনিতে থাকি, তখন একটু খারাপ লেগেছিল। আমি তো ব্যালকনিতে তোমার জন্যই থাকতাম, আর সেই দিন মনের কথাটা বলার জন্যই তোমাকে আমি ডেকেছিলাম। কিন্তু তুমি তোমার মতো করে সব বলে চলে গেলে। একবারও আমার কথা শোনার মন চাইলো না তোমার। সত্যি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। কে আপনি? উফ সরি, এখন তো দুজন দুজনকে ভালোবাসি, তাই তুমি করেই বলতেছি। যাদেরকে তুমি শাকচুন্নি বললে ওরা আমার ক্লাসমেট, আমার বান্ধবী। ওদের বয়ফ্রেন্ডকে কিভাবে পানি খাওয়াইছে সেই কথা শুনে হাসতেছিলাম। আমি তোমাকে অনেক আগেই ভালোবাসার কথা বলতে চাইছিলাম, কিন্তু তোমার সাথে তো দেখাই হতো না। যা দেখা হতো তা তো ওই ব্যালকনিতে তোমার পড়ার সময়, আর আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বা রহিম মামার দোকানে থাকার সময় তুমি আমাকে না দেখলেও আমি তোমাকে রোজ দেখতাম লুকিয়ে। আর তোমার চোখ দুটোর জন্য চারিদিকে কি খুঁজতেছিল সেটা আমি বুঝেছিলাম। তুমি আমাকেই খুঁজতেছিলে। আমি মনে মনে ভেবে রেখেছিলাম যেভাবেই হোক আর একবার দেখা করব, কিন্তু তোমার সাথে দেখা হয় না তো অন্য কোথাও। আবারও শামীমের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতেছিল পরাণী। এত সুন্দর কেন তার ভয়েস, আর চোখ দুটোর দিকে তাকালে যেন কোনো একটা নেশার মাঝে হারিয়ে যায় পরাণী। পরাণী এবার নায়কদের স্টাইলে শামীমকে প্রপোজ করলো। বানাবে কি তোমার মায়ের ছেলের বউ? রাখতে দিবে কি তোমার বুকে আমার মাথাটা? প্রতিদিন নতুন নতুন নিয়মে কি আমাকে ভালোবাসা দিবে তুমি? মানাবে কি তোমার সন্তানের মা আমাকে? তোমার চোখের মাঝে যে নিজেকে হারিয়ে ফেলি বারবার আমি, তোমার হাতটা ধরে কি আমি শেষ বয়স পর্যন্ত চলতে পারি? তোমার সাথে সাথে কি কদর মিলিয়ে চলতে পারি আমি? বানাবে তোমার জীবন সঙ্গী আমাকে? তোমার সব কাজ করে দেব, তোমার বাবা মাকে নিজের বাবা মা মনে করব। হবে কি আমার সারা জীবনের পথ চলার সাথী তুমি? শামীম আর কোনো না বলতে পারেনি। পরাণীকে ভরা ভার্সিটির সামনে জড়িয়ে ধরে কানে কানে সব কথার হ্যাঁ উত্তর দেয়। আর পুরো ভার্সিটির সবাই হাততালি দিতে থাকে। আজ এই প্রথম এই ভার্সিটিতে কোনো মেয়ে কোনো ছেলেকে প্রপোজ করলো, তাও আবার নিজের মনের কথাগুলো বলে। পরাণী ও শামীমকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। দুজনের মাঝে যেন আজ আর কোনো বাধা থাকলো না। দুজন দুজনকে ছেড়ে দেয়। আর শামীমের ক্লাসমেট বান্ধবী দুটো শামীমের কাছে। দোস্ত, এবার ট্রিট দে। তোরা কি ফকির নাকি আমি তোদের ভিক্ষা দেবো? এই কি বললি রে তুই আমাদেরকে? ট্রিট শব্দের বাংলা হলো আমাকে ভিক্ষা দিন। আমি অনেকদিন এমন সময়ের অপেক্ষায় ছিলাম, কবে আমার বন্ধুর প্রেম হয় আর কবে পেট পুড়ে খেতে পারি। যা শালা টিপটুস, লাগবে না আমাদের ট্রিট। আপুরা রাগ করেন কেন? ও না খাওয়ালেও আমি খাওয়াবো। তুমি অনেক লক্ষ্যে একটা মেয়ে, কিন্তু এই শালা কিপ থেকে কেন যে ভালোবাসতে গেলে তুমি? যে দিতে পারে সে ভালো, আর যে দিতে পারে না সে খারাপ। তোরাও তো অনেকগুলো প্রেম করলি, ওই একদিনও কি খাওয়াইছিস আমাকে? তুমি চুপ থাকো। চলেন আপু, আজ পেট পুড়ে খাওয়াবো আপনাদেরকে। ওরা সবাই একসাথে একটা বড় রেস্টুরেন্টে যায়। সবাই খাওয়া দাওয়া করে কিন্তু শেষে বিলটা শামীম নিজে দেয়। পরাণী অবশ্য শামীমকে অনেকবার মানা করেছে, কিন্তু শামীম তাই শোনেনি। শামীম আর পরাণীর প্রেম ভালোই চলতে থাকে। দুজনের প্রেম দেখলে যে কারো হিংসা হতে পারে। দুজন দুজনকে নিজের প্রাণ মনে করে, আর দুজনেই কারো সাথে কেউ কথা বলতে না পারলে যেন থাকতে পারে না। এর মাঝে পরাণীর ইন্টারে গোল্ডেন A+ পায়। সেদিন শামীম তো ওর ক্লাসমেট বন্ধু বান্ধবীকে ইচ্ছে মতো মিষ্টি খাইয়েছেন। এর চেয়ে বা কি খুশি থাকতে পারে? রেজাল্ট পাওয়ার পর পরাণীর বাবা মা ভাই ভাবি পরাণীকে চিটাগাং যেতে বলে। বাবা মায়ের আদরের মেয়ে বলে কথা, কতদিন থেকে চিটাগাং যায় না। আর পরিবারের সবাই পরাণীকে দেখার জন্য কত অস্থির হয়ে আছে। পরাণীর বাবার অবশ্য ঢাকা শহরেও আছে, কিন্তু তা দেখাশোনা করে তাদের ম্যানেজার। আর এবার পরাণী চিটাগাং গেলে তাকে সেখানে মেডিকেল কলেজে পড়াবে তার বাবা। পরাণী তার বাবার কাছ থেকে এমন কথা আশা করেনি। পরাণীর মনটা খুব খারাপ হয়ে যায়। পরাণী শামীমকে ছাড়া থাকবে কেমন করে? আর শামীম যদি এমন কথা শুনে তো কি হবে আল্লাহ ভালো জানে। তবুও পরাণী নিজের মনকে শান্ত রাখল। শামীমকে ফোন করে দেখা করতে বলে পরাণী।
শামীমও পরাণীর কথা মতো তার বলা জায়গায় দেখা করতে গেল। অন্যদিনের তুলনায় পরাণীকে আজ খুব অস্থির আর কেমন মনমরা লাগতেছে। শামীম এগিয়ে গিয়ে পরাণীর দুহাত ধরল। আমার পরাণ পাখিটার কি হয়েছে? এমন কেন লাগছে তাকে? পরাণী কোনো কিছু না বলে শামীমকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। জড়িয়ে ধরেই পরাণী কান্না করে দিল। শামীম পরাণীকে বুক থেকে তুলে সামনে নিয়ে আসলো। এই পাগলি, এমন করে কান্না করো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো। বাবা, আমাকে চিটাগাং যেতে বলেছে আজকেই। যেতে বলেছে যাবে, এতে কি কোনো সমস্যা আছে? শুধু যেতে না, এখন আমাকে সেখানে মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেবে বাবা। পরাণী শামীমকে কি বলল, আর শামীম পরাণীকে ছেড়ে থাকবে কেমন করে? এ কথা শুনে শামীমের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তুমি আমার সাথে মজা করতেছো তাই না? মজা না, সত্যি বলতেছি। আমি যাব না চিটাগাং। আমি তোমার সাথে তোমার কাছে থাকবো। আমিও তোমাকে যেতে দেবো না চিটাগাং শহরে। আমার কাছে রেখে দেবো তোমাকে। পারবো না তোমাকে ছাড়া আমিও থাকতে। আমাকে শক্ত করে তোমার বুকের মাঝে জড়িয়ে ধরে রাখো তুমি। শামীমও পরাণীকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। পরাণীর তো যেতে ইচ্ছে করতেছে না, তাই সে ভাবলো তার ভাইয়াকে ফোন করে বলবে তার বাবাকে রাজি করাবে। সেদিন শামীমের সাথে পরাণী অনেক জায়গায় ঘুরে, বাইরে খাওয়া দাওয়া করে। রাতে পরাণী ওর ভাইয়াকে ফোন করে অনেক কষ্টে রাজি করার পর ওর বাবাকে রাজি করায়। আর পরাণী বলে এখানে একটা প্রাইভেট মেডিকেল কলেজে পরাণী অ্যাডমিশন নেবে। পরাণীর পরিবারের সবাই রাজি হয়, কিন্তু পরাণীকে একটা শর্ত দেয়। তা হলো পরাণী এখন থেকে হোস্টেলে থাকতে পারবে না। পরাণীকে এখন থেকে ঢাকা শহরে তাদের যে বাসা আছে সেখানে থাকতে হবে। আর 2 দিন পর পরাণীর পরিবার সেখানে আসবে, আর 1 সপ্তাহ সেখানে থাকবে সবাই মিলে। পরাণী এসব কথা শুনে অনেক খুশি হয়। 1, তাকে এখন আর চিটাগাং শহরে যেতে হবে না, আর 2, অনেকদিন পর ওর পরিবার ওর সাথে দেখা করার জন্য চলে আসবে। পরাণীর এই 1 সপ্তাহ খুব আনন্দে কাটে, কিন্তু শামীমকে এই 1 সপ্তাহ সময় দিতে পারে নাই পরাণী। 1 সপ্তাহ পর পরাণী শামীমের সাথে দেখা করতে যায়, আর সেখানে গিয়ে দেখে একটা মেয়ে শামীমকে প্রেম নিবেদন করতেছে। এটা পরাণীর সহ্য হয় না। একে তো শামীমের জন্য পরাণী চিটাগাং গেল না, আর তার উপর এই মেয়ে শামীমকে প্রেম নিবেদন করার সাহস কোথা থেকে পায়? পরাণী গিয়ে সেই মেয়েটাকে ইচ্ছে মতো কয়েকটা থাপ্পড় মারে। তোমার সাহস কি করে হয় আমার ভালোবাসার মানুষকে প্রেম নিবেদন করার? তোর সাহস কি হয় আমার গায়ে হাত তোলার? আমাকে চিনিস? ঢাকাইয়া মাইয়া আমি, তোকে এখানে পুঁতে রেখে দিব। ঠাস ঠাস করে আরও কয়েকটা বসিয়ে দিল পরাণী সেই মেয়েটার গালে। শোন, আমাকে মারার কথা জীবনেও ভাবিস না। হতে পারিস ঢাকাইয়ার মাইয়া, আর আমি কিন্তু চিটাগাং শহরের মেয়ে, মনে রাখিস। তোকে আমি দেখে নিব, আমারও সময় আসবে। আর তোর চেহারা চিনে রাখলাম, আর তোর কাছ থেকে ওকে আমি দরকার হলে ছিনিয়ে নেব, মাথায় রাখিস। আর আমার চেহারাটা ভালো করে দেখে রাখ, ভুলে যাস না। আর তোর প্রেমিককে তুলে নিয়ে বিয়ে করব। মেয়েটা চলে গেল, আর পরাণীর কেন যেন মনের ভেতরে তোলপাড় শুরু। না জানি পরাণী শামীমকে হারিয়ে ফেলে, তাই পরাণী শামীমকে টেনে নিয়ে রিস্কায় তুলে কাজী অফিসে চলে যায়। কিন্তু ভাগ্য খারাপ, কাজী অফিস বন্ধ। পরাণী কেন এমন করতেছে শামীম তা জানে না, আর মেয়েটাকে এভাবে না মারলেও পারত পরাণী। পরাণী এবার রিস্কা করে একটা মসজিদের সামনে নিয়ে গেল, সেখানকার ইমামকে ডেকে আনলো। এবার শামীম পরাণীকে বলতেছে, আমি তো কিছুই বুঝতেছি না, তুমি কি করতে চাচ্ছ? তোমাকে এখানে বিয়ে করার জন্য নিয়ে এসেছি আমি। বিয়ে মানে? বিয়ে মানে বোঝো না? তোমাকে আজ এখানে এক্ষুনি বিয়ে করব আমি, যাতে ওই মেয়েটা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। আমি যদি তার কাছে না যাই তাহলে সে কেমন করে কেড়ে নেবে? আর এভাবে বিয়ে হয় না, পরিবারের মানুষের দরকার আছে, বুঝো না কেন? আর এটা তো কাজী অফিসও না। ইসলামের মাঝে কি বলা আছে? ধর্মীয় মোতাবেক বিয়ে, আর এই বিয়েটা হালাল। আর কাজী অফিস সেটা তো রাষ্ট্রীয় আইন অনুযায়ী রেজিস্ট্রি। আর আমি তোমাকে ধর্মীয়ভাবে এই মুহূর্তে বিয়ে করব। আর তুমি যদি এখন মানা করো, আজ রাতেই আমার মনামুখ দেখবা। সে এসব বলতে নেই, কিন্তু আমাদের পরিবার, তাদের তো জানানো দরকার নাকি? ওরা তো কেউ জানতেছে না। আর পরে সব আয়োজন করে কাজী বিয়ে করে রেখে দিব। প্লিজ এখন না করো না।
কি আর করবে, ধর্মীয়ভাবে পরাণীকে বিয়ে করে নিল শামীম। পরাণীর বুকের উপর থেকে যেন বড় কোনো পাহাড় নেমে গেল। আজ পরাণী অনেক খুশি নিজের ভালোবাসার মানুষটাকে আপন করে পেয়েছে। তো শামীমও অনেক খুশি পরাণীকে পেয়ে। দুজনের মন আজ আনন্দে ভরে গেল। ধর্মীয়ভাবে দুজনে স্বামী স্ত্রী হয়ে গেল। এখন আর তাদের সম্পর্ককে কেউ অবৈধ বলবে না। এখন দেখবো কে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেয়। আমি তোমাকে আমার করে পেয়ে গেছি, এবার দেখবো কার বুকে কত সাহস। কাজটা কি ঠিক করলাম আমরা? এভাবে পরিবারের মানুষকে না জানিয়ে বিয়ে করাটা কি ঠিক হলো? আগেই তো বললাম কেউ তো আর জানে না বিয়ে করেছি, কিন্তু আবার যখন বিয়ে করব তখন না হয় সবাইকে জানাবো, কি বলো তুমি? তখন যদি সবাই কষ্ট পায় আমাদের এমন ঘটনা শুনে? এত চিন্তা করো না তো, কেউ কষ্ট পাবে না। আমি আছি তো, তোমার সব রকম পরিস্থিতিতে আমি থাকবো, তোমাকে যাতে কেউ কিচ্ছু বলতে না পারে সেই দিকে আমার নজর থাকবে পাগলা। আমি ছেলে হয়ে যে কাজটা করার সাহস পেলাম না, তুমি মেয়ে হয়ে সেই কাজটা করে দেখালে। চিটাগাং বাড়ি আমার, বুঝলে চান্দু? আমি আরও কি কি করতে পারি তা শুধু দেখে যাও। আর শোনো, সন্ধ্যার সময় আমার বাসায় চলে আসবে, বলে দিলাম। তোমার বাসায় কেন? আরে গাধা, আজ বিয়ে করলাম, বাসর করবো না? 16 আনা উসুল করে দিব, তারপর দেখবো তুমি বা কত মেয়ে সাথে টাঙ্কি মারো। আমি টাঙ্কি মারি নাকি মেয়েরা আমার পিছনে ছুটে চলে? আর আমি বাসর টাসর করতে পারবো না, আমার কাছে বিড়াল নাই, ওসব বাসর করে মারতেও পারবো না আমি। তুমি বাসা যাও, আমি ম্যাচে চলে যাই। ওই কি বললি রে? তুই বাসর করবি না? এখনই তুলে নিয়ে গিয়ে বাসর করব তোর সাথে, বুঝলি কি? অনেক রাগ দেখিয়ে কথাটা বলে শামীমের কলার ধরল। শামীম পরাণীর রাগ দেখে ভয়ে কাঁচুমাচু করতেছে। এই মেয়েটা অনেক সাংঘাতিক, কখন কি করে ফেলে তা বলা মুশকিল। অসহায়ের মতো পরাণীর দিকে তাকিয়ে আছে শামীম। এইভাবে লুক করে কোনো লাভ নেই চান্দু, সময় মতো বাসায় চলে আসবে। তোমাকে বিড়াল মারাও লাগবে না, বাসর করাও লাগবে না, যা করার আমিই করব। বিয়ে যখন করতে পেরেছি, বাসরটাও না হয় আমিই করব, বুঝলে কি তুমি? আচ্ছা যাবো আমি, এবার ছেড়ে দাও। সবাই কেমন করে তাকিয়ে আছে আমার দিকে। আহা, আমার পাগলটার ফেস এমন হয়ে গেল। ইস, লজ্জা করতেছে তোমার? আচ্ছা, ছেড়ে দিলাম, সময় মতো চলে আসবে। হ্যাঁ হ্যাঁ যাবো। পরাণী আবারও একটা রিক্সা নিয়ে দুজনে উঠল। শামীমকে ম্যাচে নামিয়ে দিয়ে পরাণী বাসায় চলে গেল। কাজের লোক দুটোকে আর দারোয়ানকে ছুটি দিল 1 সপ্তাহের জন্য, যাতে পরাণীর পরিবারের কেউ কিছু বুঝতে বা জানতে না পারে। পরাণী একে একে ফুল কিনে আনলো, বাসর সাজালো, ঘরটা নানা রকম ক্যান্ডেল লাইট মোমবাতি দিয়ে সাজালো। খাটের উপরে সুন্দর করে একটা বড় লাভ আঁকলো, আর ভেতরে সুন্দর করে শামীম প্লাস পরাণী লিখলো। মোমবাতি দিয়ে রুমের মাঝখানে সুন্দর করে লাভ আঁকলো। ইস, দেখলে যে কারো হিংসে হবে। সিঁড়িতে ফুলের পাপড়ি দিল এবং রুমের দরজা পর্যন্ত থাকলো ফুলের পাপড়ি। শামীম সন্ধ্যার সময় একেবারে সাদামাটা ভাবে পরাণীর বাসায় চলে গেল। ভেতরে ঢুকে দেখে পুরো ঘর অন্ধকার। শামীম পরাণী বলে ডাক দিতেই বাতি জ্বলে উঠল, আর শামীম যেখানে দাঁড়িয়ে আছে সেখানে তার মাথার উপর থেকে ফুলের পাপড়ি পড়তে থাকলো। শামীম এসব দেখে অবাক হলো। পরাণী জানে শামীম সেজে আসবে না, তাই তো পরাণী আগেই শামীমের জন্য শেরওয়ানি কিনে রেখেছে আর পাগড়িও। ধরো, এসব পরে আধা ঘন্টার পর ওপরে এসে এই রুমে আসবে, আর ওই রুমে গিয়ে কাপড় বদলাও যাও। শামীমকে কোনো কথা বলতে না দিয়ে পরাণী চলে গেল। পরাণীর দেখিয়ে দেওয়ার রুমে গিয়ে শামীম শেরওয়ানিটা পরিয়ে মাথায় পাগড়ি নিজেই পরল। ঠিক আধা ঘন্টা পর পাপড়ি ছিটানো সিঁড়ি দিয়ে শামীম উঠতে লাগলো। কেন জানি শামীমের কেমন কেমন লাগতেছে, সেটা নিজেও বুঝতে পারতেছে না। দরজা আস্তে করে ধাক্কা দিয়ে খুলে রুমে ঢুকে দেখে কত সুন্দর করে সাজানো, আর বাসর ঘর যে শামীমের স্বপ্নের মতো সাজালো সেটা শামীম দেখেই অবাক হলো। শামীম ধীরে ধীরে বিছানায় গিয়ে বসলো। খাটের উপরে বসে যে বড় ঘোমটা দিয়ে বসে আছে পরাণী। শামীম এবার কি করবে নিজেও জানে না, তাই সে বসে থাকলো। ওই ঘোমটাটা সরাও, আমার দিকে তাকাও, তা না করে গাধার মতো বসে আছো কেন তুমি? আমার হাত কাঁপতেছে। তোকে দিয়ে কিচ্ছু হবে না, যা অজু করে আয়, নতুন জীবন শুরু করার আগে ফজর নামাজটা পড়ে নেই।
শামীম দ্রুত বাথরুমে ঢুকে বুকে থুথু দিতে থাকলো আর মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিল। শামীম অজু করে এসে দেখে পরানি দুটো জায়নামাজ বিছিয়ে নিয়ে একটায় বসে আছে। তারপর দুজনেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, 2 রাকাত নফল নামাজ আদায় করলো। মোনাজাতে মনে মনে দুজন দুজনের কাছে যেন সারা জীবন থাকতে পারে তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলো। পরানি শামীমকে টেনে নিয়ে বিছানায় ফেলে দিল। শামীম কিছু বুঝে ওঠার আগেই শামীমকে লিফট কিস করা শুরু করে দিল। বাকিটা ইতিহাস। খুব সকালে শামীমের ঘুম ভেঙে যায়, দেখে পরানি উপর হয়ে শামীমের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। শামীম পরানির মাথার চুল সরিয়ে দিয়ে তার দিকে অপলকভাবে চেয়ে আছে। মনের অজান্তেই শামীম পরানির কপালে একটা চুমো এঁকে দিল, আর সাথে সাথে পরানি চোখ খুলে শামীমের দিকে তাকালো। আমি কিছু করি নাই। ওরে দুষ্টু, তোমার মনের ভিতর এই চলতেছে। আজ সারা রাত কষ্ট করতে হলো আমাকে। তুমি তো ঘুমিয়েছিলে। না রে পাগলটা আমার, জেগেছিলাম আর দেখতে চাইছিলাম কি করো তুমি। ইস, তোমার দিকে লজ্জা শরম কিছুই নাই। আমার লজ্জা কিসের তোমার কাছে? তুমি তো এখন আমার স্বামী। দুজনের প্রতি দুজনের সমান অধিকার আছে, বুঝলে? আর এই 1 সপ্তাহ তোমার ম্যাচে যাওয়া লাগবে না। প্রতিদিন পুরা শহরটা ঘুরবো আর এখানে থাকবো, মানে এটা আমাদের হানিমুন। এ কথা বলেই পরানি শামীমের বুকে মুখ লুকালো। পরানি গোসল করে আয়নার সামনে বসে একটু সাজতেছে। শামীম বাথরুম থেকে বের হয়ে দেখে পরানির চুল দিয়ে পানি ঝরতেছে আর শাড়িতে পরানিকে এক অপরূপা লাগতেছে। শামীম ধীরে ধীরে পেছন দিক দিয়ে পরানিকে জড়িয়ে ধরল। আজকে এত রোম্যান্টিক আমার পাগলটা। বারে, নিজের বউয়ের কাছে বুঝি রোমান্টিক হলে দোষের কিছু? তা না, কিন্তু কাল যা করলে তাতে তো মনে হচ্ছিল কিছুই জানো না প্রেমের ছাড়া। শামীম এবার পরানিকে নিজের দিকে ঘুরিয়ে পরানির ঠুঁড়ে নিজের ঠোঁট ডোবালো। পরানিও তাল মেলালো, দুজনে হারিয়ে গেল সুখের সাগরে। পুরো 1 সপ্তাহ দুজনে ঢাকা শহরের অলিগলি সব জায়গায় ঘুরেছে, বিনোদনের সব জায়গায় গেছে, সিনেমা হলে সিনেমা দেখেছে, শপিং করেছে, খাওয়া দাওয়া করেছে। প্রতিদিন ফুল কিনে পরানির খোপায় নিজ হাতে পরিয়ে দিয়েছে, একে অপরকে নিজ হাতে খাইয়ে দিয়েছে। রাতে দুজনে ভালোবাসার সুখের সাগরে ভেসে গেছে। এভাবে সময় সুযোগ পেলেই দুজনে একসাথে থাকতো, আর ওদের বিয়ের কথা দু পরিবারের কেউ জানতো না। দুজনের সময়গুলো খুব সুন্দর কাটতে লাগলো। শামীম যেদিন পরানির বাসায় যেত সেদিনই পরানির জন্য ফুল, ফুচকা, আইসক্রিম, চকলেট এসব নিয়ে যেত। ওদের দুজনের মাঝে কখনো ঝগড়া হয় না। একজন রাগ করলে আরেকজন চুপ থাকে, একজন অভিমান করলে আরেকজন অভিমান ভাঙায়। একদিন পরানি বায়না ধরলো সে শামীমের সাথে তাদের বাড়ি যাবে। বিয়ের পর তো মেয়েরা শ্বশুর বাড়ি যায়, তাই পরানিও শ্বশুর বাড়ি যাবে। শামীম পরানিকে নিতে চায় না, কারণ পরানি তো শামীমের চেয়ে বয়সে ছোট, আর তার বাড়ি নিয়ে কি পরিচয় দেবে। পরানি তো নাছর বাঁধা, সে যখন একবার বায়না ধরেছে সে যাবে তো যাবেই সে। শামীম পড়ে গেল ভীষণ চিন্তাতে, যদি বাড়ির মানুষ কিছু বলে আর খারাপ কিছু ভাবে তখন কি হবে। এই, এখন গেলে হয় না? আমার ভয় করতেছে তো। ওই, তুমি কি মেয়ে মানুষ নাকি এত ভয় পাও? যদি জানতে চায় কে আমি, বলে দিবে তোমার বউ আমি। যদি কেউ কিছু বলে সব সামলে নিব আমি। বুঝতে পেরেছো তুমি? এত রাগ দেখাও কেন? এমনিই ভয় করতেছে, তার উপর তুমি কি রাগী ভাবে তাকিয়ে আছো? চিটাগাং শহরের মেয়ে আমি। বুঝতে হবে খরচ আছে। যাও, ব্যাগ গুছিয়ে নাও। আজ রাতের বাস করে তোমার জন্মভূমি যাব, মানে আমার কিউট বরের বাড়ি যাব। আমার শ্বশুর শাশুড়ি ননদকে দেখবো আমি। বুঝতে পারলে কিছু তুমি? বুঝেছি, বাড়ি ছাড়া করবা আমায়। এই, এত বেশি বোঝো কেন তুমি? যা করতে বলেছি তাই করো, গিয়ে যাও। আর একটা কথা বললে খবর আছে তোমার। যাচ্ছি তো, রাগ দেখানোর কি আছে? আমাকে কেউ ভালোবাসে না, শুধু আমার উপর রাগ ছাড়তে পারে। ওই, তোকে অন্য কেউ কেন ভালোবাসবে রে? আমি তোকে ভালোবাসি, আর আমি তোকে ভালোবাসা দিব, বুঝলি? আবার তুমি আমাকে তুতু। আর বলতে পারল না, 4 ঠোঁট এক করে নিল পরানি। কতক্ষণ ছিল দুজনের কেউ জানে না। হঠাৎ বিড়ালের মেয়েও ডাকে, দুজনের ধ্যান ভাঙে। শামীম তার হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছতে থাকে, কিন্তু পরানির ঠোঁটের লিপস্টিক এখনও শামীমের ঠোঁটে আর চারদিকে লেপ্টে আছে। তা দেখে পরানি ফিক করে হেসে দিল। শামীম এর মানে কিছুই বুঝল না, একটু আগেই তো রাগ দেখালো, আবার হাসে কেন?
এরকম করে হাসতেছো কেন তুমি? কিছু না, এবার যাও আর ব্যাগ গুছিয়ে চলে আসো এখানে। আর হ্যাঁ, কেন হাসলাম পাঠক পাঠিকারা জানে। এবার রাস্তার মানুষও দেখে হাসবে। যাও। রাস্তার মানুষ কেন হাসবে? আমি কি ভূত না ভাল্লুক যে আমাকে দেখে হাসবে? সেটা পরে নিজেই বুঝতে পারবে আমার প্রাণের স্বামী। বুঝি না তোমার মাথায় কখন কি চলে। শামীমও রাগ দেখিয়ে চলে গেল, কিন্তু রাস্তায় যারা শামীমকে দেখতেছে তারাই হাসতেছে। শামীম মানেটা বোঝার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। রিক্সা চালকও মুসকি মুসকি হাসতেছে, কিন্তু কারণটা কি তা বুঝলো না। যাই হোক, কোনো রকম ম্যাচ পর্যন্ত আসলো শামীম, কিন্তু এখানেও রুমমেটগুলো তাকে দেখে হাসতেছে। এই তোরা আবার হাসতেছিস কেন? আমি কি চিড়িয়াখানা থেকে এসেছি নাকি? না না, চিড়িয়াখানা না, মনে হচ্ছে সিনেমায় অভিনয় করতে গিয়েছিলি, তার কারণে তোর মেকআপ ঠিক করে দিতে পারে নাই। আরে সেটা হবে কেন? সিনেমায় মনে হয় নায়িকার রোলটা আমাদের শামীমকে দিয়েছিল। দেখিস না ঠোঁটের কি অবস্থা। ওরা তো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি করার অবস্থা। শামীম কিছুই বুঝলো না, রাগ করে বাথরুমে ঢুকলো। যখন চোখে মুখে পানি দেবে, হাত ধোবে, তখন দেখে হাতের উল্টো পিঠে লিপস্টিকের দাগ। সাথে সাথে দর্পণের সামনে দাঁড়ালো শামীম। এবার বুঝতে পারল কেন তাকে দেখে সবাই হাসতেছিল, আর পরানেই বা কেন বলল। ইস, কতটা গাধা শামীম! একটু বুঝতে পারল না শামীম। লজ্জায় মাটির নিচে ঢুকতে মন চাচ্ছে, কেন যে খেয়াল করল না। শামীম ব্যাগপত্র নিয়ে পরাণীর বাসাতে এসে হাজির। পরাণী তখনও তৈরি হয়নি, আর পরাণীর পরনে ছোট ছোট পোশাক, যা দেখে যে কেউ নিজেকে কন্ট্রোল করতে পারবে না। শামীমও নিজেকেই কন্ট্রোল করতে পারল না। এগিয়ে গিয়ে পেছন থেকে পরাণীকে জড়িয়ে ধরে কাঁধে কিস করলো। পরাণী একটু চমকে উঠল। সে ভাবতে পারেনি শামীম এমন কিছু করবে। ওই ছাড়ো আমাকে, রেডি হব তো আমি। না ছাড়বো না, আমাকে আজ কেউ ছাড়তে পারবে না। নেশার ঘোরের মতো করে পরাণীকে ধরেছে, আর ঘোরের মাঝে থেকে এসব কথা বলছে। ওই পাগল হলে নাকি? দেখো আমি রেডি হব, সময় তো খুব কম, বাস ছেড়ে দিবে। সুযোগটা শামীমও পেল। পরাণীর কানের ঠিক নিচে খুব জোরে কামড় বসিয়ে দিল শামীম। পরাণী এবার খুব জোরে চিৎকার করলো, তবুও শামীম ছেড়ে দিল না। প্লিজ ছাড়ো, আমার খুব ব্যথা করতেছে। এবার শামীমের মনে একটু মায়া হলো, ছেড়ে দিল। এভাবে কেউ কামড় দেয়? আমার বুঝি ব্যথা করে না? খুব সরি, বুঝতে পারি নাই। এমন হট ড্রেসে আসো তো নিজেকে সামলাতে পারে নাই। পরান পাখিটা আমার। কি এমন ড্রেস পরেছি যে নিজেকে কন্ট্রোল করতে পারো না? আরে বউ রাগ করো কেন? এমনিতেও তোমাকে দেখলে আমি ঠিক থাকি না, বুঝো না কেন? এত বুঝে কোনো কাজ নাই। আমার এখানে বসো, আমি তোমার 10 মিনিটের মধ্যে আসতেছি। এখনও পরাণীর গলার কাছে খুব ব্যথা করতেছে। ইস, শামীমটাও না কত পাজি হয়ে গেছে। ইচ্ছে করে তো এই ড্রেসটা পরেছে, দেখি কি করে। এবার বুঝেছে চাঁদো তোমাকে কাছে পাবার তরিকা। ওদিকে শামীম সোফাতে বসে হাসতে থাকলো। কি মনে করেছিল পরাণ পাখি? তোমাকে আদর করার জন্য জড়িয়ে ধরেছিলাম, সেটা ভুল পরাণ পাখি। এবার বোঝাবো আমাকে সবার সামনে হাসির পাত্র বানানোর কি মজা। এবার দেখব কেমন করে তুমি ওই জায়গাটা ঢেকে যেতে পারো। পরাণী তৈরি হয়ে লাগেজ নিয়ে নিচে চলে আসলো। পরাণীর দিকে তাকিয়ে শামীম চোখ ফেরাতে পারতেছে না। আজকে পরাণী শাড়ি পরেছে। এই গেট আপে পরাণীকে অনেক দিন দেখে নাই। হালকা জুয়েলারি, সবুজ লালের শাড়ি, ম্যাচিং করা কানের ঝুমকো জোড়া, হাতে লাল সবুজ চুড়ি, নাকে নলক দিচ্ছে। উফ, কি অপরূপ লাগতেছে তাকে। দেখে চোখ ফেরানো দায় মনে হচ্ছে। এমন করে সারা জীবন দেখতে থাকে শামীম। হারিয়ে বা পালিয়ে যাচ্ছি না, সব সময় তোমার সাথেই থাকবো, তখন ইচ্ছে মতো দেখিও। এখন চলো। না মানে হয়েছে, আর ঢং করতে হবে না তোমাকে। আর শোনো, যে উদ্দেশ্য আমাকে কামড় দিয়েছ সেটাতেও সফল হতে পারলে না চাঁদু। মানে মানে হলো, দেখো গলার কাছে কোনো দাগ নেই। আমাকে কি বোকা মনে করেছো চাঁদু? চিটাগাং শহরের মেয়ে আমি। মানতে হবে বস, তুমি গ্রেট। আমি সত্যিই বোকা। যা করার আমি করব, তুমি পারবো না। একটা কথা কান খুলে শুনে রাখো, প্রেম করার সময়ও যেমন আমি এগিয়েছিলাম, বিয়ে করার পরও এগিয়ে আছি। রোম্যান্সের দিক দিয়েও যেমন এগিয়ে আছি, ঠিক তোমার সব দিক দিয়ে এই আমি পরাণী এগিয়ে থাকবো। মিলিয়ে নিও। জীবনেও পারবে না আমার থেকে এগিয়ে থাকতে তুমি বউ। প্রাণের স্বামী, অপেক্ষা করতে থাকো তুমি, কে জিতে আর কে হারে।
এখন এসব কথা না বলে চলো তুমি। আচ্ছা, একটা কথা বলেই, আমি না পাঠক পাঠিকারা জানতে চাই, তুমি যে আমার সাথে আমার বাড়ি যাচ্ছ, তা যদি তোমার পরিবারের লোকজন জানে? কেউ জানবে না, কারণ কাজের লোকদের ছুটি দিয়েছি। আর আব্বুকে ফোন করে বলেছি মেডিকেলের কিছু কাজের জন্য রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে যাচ্ছি, আমাদের ব্যাচে কয়েকজন মিলে। সুতরাং যদি জানে নীলফামারীতে আছি, তখন বলবো এখানে তো গরিব মানুষ অনেক, বিনা চিকিৎসার মানুষ মারা যাচ্ছে, তাই এখানে ক্যাম্প করেছি। এতে আমার অভিজ্ঞতা বাড়তেছে। বস, ইউ আর গ্রেট অ্যান্ড ইউ আর মাই হার্ট। আগেই তো বললাম প্রাণের স্বামী, চিটাগাং শহরের মেয়ে আমি, দেখলে হবে, খরচা আছে। আর কোনো কথা না বলে বাস কাউন্টারে গিয়ে বাসের টিকিট কাটলো। পরাণী জানালার কাছের সিটে বসলো আর শামীম তার পাশে বসলো। পুরো রাস্তা পরাণী শামীমকে জড়িয়ে ধরে এসেছে। একবারের জন্যও পরাণী শামীমকে ছেড়ে দেয়নি। পরাণীর এমন পাগল করা ভালোবাসা পেয়ে শামীম যেন নিজেকে খুব ভাগ্যবান মনে করতেছে। পরাণী সহ যখন শামীম ওদের বাড়ির গেটের কাছে আসে, তখন শামীমের হার্টবিট বাড়তে থাকে। পরাণী ব্যাপারটা বুঝতে পেরে শামীমের এক হাত নিজের হাত দিয়ে শক্ত করে ধরে বাড়ির দিকে পা বাড়ালো। শামীম যতই কদম বাড়াচ্ছে, ততই বাড়ির ভেতরে ঢুকেই শামীম তার ছোট ভাইয়ের সামনে পড়ে যায়। সৈকত শামীমের সাথে একটা অপরিচিত মেয়ে দেখে নিজের দুহাত উল্টো পিঠ দিয়ে চোখ কসলাতে থাকে। সে কি ভুল কিছু দেখলো নাকি? না, সৈকত ঠিক দেখতেছে। তাই সে বাড়ির ভেতরে দৌড়ে ঢুকে সবাইকে নিয়ে বাড়ির বাইরে আসে। সঞ্জানা আর তার স্বামী বাদশাহ এসেছে বেড়াতে। শামীমের বাবা শামীমকে একটা মেয়ের সাথে দেখে বলতেছে, এই মেয়েটাকে শামীম? বাবা, এটা এটা আরে প্রাণের স্বামী, তুমি চুপ থাকো, আমি বলতেছি। আমি আর শামীম দুইজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আজ অনেক দিন হয়ে গেছে, মানে কয়েক মাস হয়েছে। এবার শামীমের মা এগিয়ে এসে পরনের থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে তুলে বলতেছে, আমার ছেলের পছন্দ আছে দেখতেছি। সাঞ্জানা, বরণ ডালা সাজা। মা, বাবা রেগে আছে তো। আর তুমি কি বলো? ধুর, তোর বাবার কথা বাদ দে। এতদিনে ছেলে আমার কাজের মতন কাজ করেছে। সঞ্জানার মা, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছ। নিজে যখন আমার সাথে প্রেম করে বিয়ে করলে, তোমার বেলায় কি সেটা ঠিক আর আমার ছেলের বেলায় ভুল? সেটা না, কিন্তু ওই মেয়েটার পরিবার জানে কিনা, আর যদি মেয়েটাকে তুলে নিয়ে আসে তোমার গাদা ছেলে? সঞ্জানা, বরণ ডালা আনবি কিনা? যাচ্ছি মা। তা শালাবাবু, তোমার বইয়ের নাম কি? দুলাভাই, ওর নাম পরাণী, আর ওর বাড়ি চিটাগাং শহরে। পরাণী ঢাকায় প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশোনা করতেছে। জামাই বাবাজি, এখন এসব কথা থাক, পরেও বলা যাবে। সঞ্জানা বরণ ডালা নিয়ে আসলো। শামীমের মা পরাণীকে গ্রহণ করে নিল। সব নিয়মকানুন রীতিনীতি সব ঠিক করে রেখে পরাণীকে ঘরে তুলল শামীমের পরিবার। পরাণী বাড়ি আসার পর সবাইকে একেবারে আপন করে নিয়েছে। আর শামীমের বাবা মা ভাই বোন দুলাভাই সবাই পরাণীকে নিজেদের একজন করে ফেলেছে। শামীমের দুলাভাই চলে যাবার পরও সঞ্জানা যায়নি, সব সময় পরাণীর সাথে ছিল। টানা 1 মাস ছিল পরাণী শামীমের বাড়িতে। বাড়ির সব কাজ পরাণী করে দিত। কার কী লাগবে, কাকে কখন কি দিতে হবে, কার সাথে কী রকম করে মিশতে হবে, সব কিছুই সবার মনে পরাণী জায়গা করে নেয়। রাত হলেই শামীমের সাথে দুষ্টুমি শুরু করে দেয়। দিনের বেলা তো শামীম পরাণীকে কাছেই পায় না। ছোট ভাই সৈকত, সঞ্জানা, আপু এরা তো সব সময় পরাণীর সাথে থাকে। অনেক অনেক কথা বলে, ছোটবেলার গল্প শোনায়, ছোটবেলার পরিবারের অ্যালবাম দেখায় ফটোর। শামীমের মা নিজের মেয়ের মতো পরাণীকে আদর করে মাথায় তেল দিয়ে দেয়, নিজ হাতে খাইয়ে দেয়। শামীমের বাবা চুপি চুপি পরাণীর জন্য বাজার থেকে নানা রকম খাবার এনে দেয়, নিজের মেয়ের মতো খেয়াল রাখে, কখন কি লাগে সব কিছু না চাইতেই এনে দেয়। এই 1 মাসে শামীমের পরিবারের আনন্দের ঢেউ থাকে। এখন পরাণী আর শামীমের চলে যাওয়ার পালা। সবার চোখে পানি, কেউ চাচ্ছে না পরাণী চলে যাক। মা নিয়মিত ওষুধগুলো খাবে কিন্তু, আর আমি ঠিক সময় মতো চলে আসব। তোকে ছাড়া থাকবো কেমন করে মা? বাবা রাত করে বাড়ি ফিরবেন না, ব্যবসার দেখার জন্য তো সৈকত আছে। আর বাজারের তেলের খাবার খাবেন না আপনি, বলে দিলাম। আর বাড়িতেই ঠিক মতো খাওয়া দাওয়া করবেন।
নিজের খেয়াল রাখিস মা, আবার আসবি বলে দিলাম। ভাবি, থেকে যাও না আমাদের সাথে। ছোট মিয়া, এত মেয়েদের পিছনে ঘুরবে না, বাবার কাজে সাহায্য করবে আর আমার সাথে প্রতিদিন ফোনে কথা বলবে। আপু, তুমি আর দুলা ভাই অবশ্যই ঢাকায় আসবে আমাদের কাছে। চিন্তা করো না, তোমাদের ঘর আলো করে সন্তান আসবে। আর আমি যে নামটা রাখতে বলেছি সেই নামটা রাখবে কিন্তু। রাখবো। আর কাঁদবি না বলে দিলাম। ছুটি পেলে তোদের বাসায় যাবি না, শামীমকে সাথে করে নিয়ে আমার বাড়ি চলে আসবি। আর আসার আগে আমাকে ফোন করবি, আমি তাহলে তোদের আগে বাড়িতে আসতে পারবো। যাওয়ার সময় সবার হাসি মুখখানা দেখতে চাই। আমি আসবো তো আবারও। সবাই আসো না, হাসি মুখে বিদায় দাও না আমাকে। আমি তো আর হারিয়ে যাচ্ছি না। সবার কাছ থেকে বিদায় নিয়ে ওরা ঢাকা শহরে চলে আসলো। পরাণীও পড়াশোনায় খুব মনোযোগী হলো, আর ক্লাসের টপার ছাত্রী পরাণী। আর সবার বিশ্বাস পরাণী স্কলারশিপ পেয়ে বিদেশে পড়াশোনা করবে। তাই তো পরাণী দিন রাত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। এর মাঝেও পরাণী শামীমকে সময় দেয়। আর পরাণী এখন কাজের সব লোককে বিদায় দিয়েছে। শামীম আর পরাণী এখন ওদের ঢাকার বাসাতে স্বামী স্ত্রীর মতোই থাকা শুরু করে দিয়েছে। এখনও পরাণী ওদের বাড়িতে কিছুই জানায়নি। পরাণীর পড়াশোনা অনেক ভালো চলতেছে, আর শামীম পরাণীকে তার পড়াশোনার জন্য অনেক উৎসাহ দেয়। দুজনে সময় পেলে নানা রকম জায়গায় ঘুরতে যায়। দুজনের ভালোবাসা দেখলে যে কারো হিংসে হবে। আমার বরটার কি আজ মন খারাপ? কই না তো। আচ্ছা, তোমার পড়াশোনা কেমন চলছে? তুমি যেভাবে গাইড দিতেছো তাতে কি খারাপ হতে পারে? তো চলো না আবার আমাদের বাড়ি যাই। জি না মশাই, এখন আর যাব না। আগামী সপ্তাহে আমার পরিবারের সবাই ঢাকা আসবে, তাই আমি চাচ্ছি তুমি তোমার পরিবারকে ঢাকায় ডাকো। দুই পরিবার মিলে আলোচনা করো, আর আমাদের সম্পর্কে কথা সবাই জানো। যদি তোমার বাবা মা রাজি না হয় তখন কি করবে? আরে, তুমি সব কথা এত নেগেটিভ ভাবে নাও কেন? শোনো, পজিটিভ ভাববে, তাহলে দেখবে কোনো ভয় কাজ করবে না। আর আমার বিশ্বাস তোমার পরিবারের মতো আমার পরিবারও রাজি হবে। তবুও কেন জানি কেমন কেমন লাগতেছে। তুমি এত ভীতু কেন গো? আমি একটা মেয়ে হয়ে যেখানে ভয় পাচ্ছি না, সেখানে তুমি ছেলে হয়ে কেমন করে এত ভয় পাও? দেখো, সব জিনিস এত হালকাভাবে নিতে নেই। আমরা যেটা সহজ ভাবি সেটাই কোনো এক সময় কঠিন হয়ে যায়। তা ঠিক, কিন্তু আমার বাবা মা খারাপ মানুষ না, বুঝলে কি তুমি? তাহলে কি বাবা মাকে আসতে বলবো? অবশ্যই আসবে, বলবে তুমি। আমি চাই সবাই আমাদের বিষয়টা জানো। সবার জানা থাকলে আর কোনো সমস্যা হবে না। তাও ঠিক বলেছো, তবুও না আমার খুব ভয় হচ্ছে। আসো, তোমার ভয় দূর করে দিই। পরাণী শামীমের মাথাটা টেনে নিয়ে চার ঠোঁট এক করে দিল। দুজনের ভালোবাসা এত মধুর যা দুজনকে পাগল করে তোলে। রাতে খাবার খাওয়ার পর পরাণী ফোন করে শামীমের বাবাকে ফোন করে সবাইকে আসতে বলে পরাণী। শামীমের বাবা কারণটা জানতে চাইলে পরাণী বলে ওর বাবা মাও আসবে, তাই ওদের বিয়ে আর সম্পর্কের কথাটা দু পরিবার জানুক, আর সেভাবে বিয়ের আয়োজন করতে চায় সেভাবেই হোক। শামীমের বাবাও রাজি হয়ে যায়। যাই হোক, তার ছেলের মাথায় বুদ্ধি না থাকলেও ছেলের বউয়ের মাথায় অনেক বুদ্ধি আছে। এক সপ্তাহ পর দুই পরিবার ঢাকায় আসে। পরাণীর বাবা মা শামীম আর তার পরিবারকে দেখে পরাণীকে জিজ্ঞেস করে এরা কারা। পরাণী তখন ভয়ে ভয়ে ওর বাবা মাকে সব কথা বলে দেয়। ও, তাহলে এই কারণ? ওই জন্য বুঝি আমার মেয়েটা চিটাগাং শহরে পড়াশোনা করতে চায়নি। আবু। তা বিআই সাহেব, আপনি কি প্রথম থেকেই সব জানতেন কি? প্রথম থেকে কিছুই জানতাম না বিআই সাহেব, যখন আমার লক্ষ্মী মেয়েটা আমার বাড়ি গেল তখন থেকে জানি। দেখেছো পরাণীর মা, তোমার মেয়ে আমাদের কিছু জানালো না। আহা, তুমি বোঝো না কেন? হতে পারে ভয়ে কিছুই বলে নাই। বুঝলাম, কিন্তু এভাবে এদেরকে আর রাখা যাবে না। তাহলে কি করবেন বিআই সাহেব? আমি চাই যেহেতু বিয়ে করেছে ইসলামী শরীয়ত মোতাবেক, তাই কাজী এনে রাষ্ট্রীয় মানে রেজিস্ট্রি করে ফেলি। এটা ঠিক বলেছেন আপনি। তা শামীমের মা, তুমি কি বলো? আমি আর কি বলবো, তোমরা যা ভালো মনে করো তাই হবে। মা পরাণী, তোমাদের কি কিছু বলার আছে? মানে বাবা, আপনি একটু আব্বুকে বলেন না আরও কিছু সময় যাক, তারপর না হয়। আরো কিছু সময় বলতে? আব্বু,
আমি চাই শামীমের পড়াশোনাটা শেষ হোক। আর তো মাত্র 2টা বছর বাকি। আর এদিকে আমার পড়াশোনাও চলতেছে, এর মাঝে এত কিছু যাচ্ছি না। না না, তা হবে না। আমরা যখন এসেছি আর শামীমের পরিবারও যখন এসেছে, আজ নয়তো কাল সব আয়োজন করব। বিআই সাহেব, পরানি মা যা বলতেছে তাই হোক না। এখন যেহেতু দুজনে পড়াশোনা করতেছে, করুক। 2 বছর পর না হয় ধুমধামে ওদের বিয়ে দিব। কিন্তু বেআই সাহেব যদি... আর কোনো কিন্তু কিন্তু হবে না। আর আপনি যেটা ভয় করতেছেন তার কিছুই হবে না। ঠিক আছে, আপনি যখন বলেছেন তখন তো আর না করতে পারি না। তাহলে 2 বছর পরেই বিয়ে হবে, তখন আর কেউ না করতে পারবে না। ঠিক বলেছেন। পরাণীর পরিবার আর শামীমের পরিবার সেখানে বেশ কয়েকদিন থাকে। তারপর উভয় পরিবার নিজেদের এলাকায় চলে যায়। শামীম আর পরাণীর পড়াশোনা, ভালোবাসা সুন্দরভাবে চলতে থাকে। এর মাঝে পরাণীর বাবা পরাণী আর শামীমকে তাদের শহরে যেতে বলে। শামীম আর পরাণী চিটাগাং চলে যায়। সেখানে ছোট্ট পরিসরে পরাণীর বাবা একটা পার্টির আয়োজন করে। সেখানে শামীমের সাথে পরাণীর আত্মীয় স্বজন সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরাণী তো এরকম ঘটনা দেখে মহা খুশি। পরাণীর ভাই ভাবি, তাদের শ্বশুর শাশুড়ি, ননদ আরও অনেকে এসেছে। পরাণীর চাচাতো মামাতো ফুফুতো ভাই বোন, তাদের বউ স্বামী আত্মীয় সবাই এসেছে। এ যেন পূর্ণ মিলনী। পরাণী তো আনন্দে কেঁদে ফেলার অবস্থা। আজ কতদিন পর সবাইকে একসাথে এক জায়গায় পেয়ে পরাণী সবাইকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এবার এটা কোনো দুঃখের জল না, আনন্দের জল চোখের পরাণীর। সবাই শামীমের সাথে পরিচিত হলো। সম্পর্কে কে কী হয় তা ওনারা নিজেরাই বলতেছে। শামীমের সাদা শালিগুলো তো শামীমকে নিয়ে সেই মজাতে মেতে উঠেছে। মাঝে মাঝে শামীমকে পচাচ্ছে আর ওরা নিজের মতো করে হেসে যাচ্ছে। শামীমের চাচি শাশুড়ি, ফুপু শাশুড়ি, খালা শাশুড়ি ইচ্ছা মতো শামীমের মুখে হরেক রকমের খাবার পুড়ে দিতেছে। বেচারা শামীম ওনাদেরকে নাও করতে পারতেছে না। যে যার মতো মিষ্টি, পিঠা, সন্দেশ, লাড্ডু, জিলাপি, দই, রসগোল্লা যে যেটা পারতেছে সেটাই খাইয়ে দিতেছে। শামীম তো সবার এমন কাণ্ড দেখে অবাক। আর শামীম তো লজ্জায় লাল হয়ে গেছে। যেন শাশুড়ি না, এরাই শামীমের শালি সম্পর্কে মজা করে বললাম। কেউ কেউ তো বলতেছে জামাইয়ের এত লজ্জা থাকতে নেই, আর হাতের কাছে পাওয়া লক্ষ্মী পায়ে ফেলে দিতেও নেই, এতে অমঙ্গল হয়। তোমাকে তো আর এভাবে প্রতিদিন আদর করে কেউ খাওয়াবে না, তাই আজ তোমাকে পেট পুড়ে খেতে হবে। শুধু এসব না, গরু, মুরগি, ছাগলের মাংস দিয়ে পোলাও খেতে হবে জামাই। এবার শামীমের চোখ বড় বড় করে ওনাদের দিকে তাকায়। এরা কি শামীমকে এলিয়েন মনে করে নাকি? একটা মানুষ এত কিছু কী করে খেতে পারে? আর শালাশালিগুলো তো এই নিয়ে বাজি ধরা শুরু করেছে। ওরা কেউ বলতেছে দুলাভাই খেতে পারবে, আবার কেউ বলতেছে পারবে না। এই নিয়ে ওদের বাজি। যারা বলছে শামীম খেতে পারবে তারাও তো আরও জোর করে খাইয়ে দিতেছে আর বলতেছে দুলাভাই পারবে খেতে, পারবে খেতে। আর অন্যরা বলতেছে পারবে না। শামীমের বড় শালাগুলোর বউ তো শামীমের সাথে সেই মজা করতেছে। যেখানে পরাণীর সাথে শামীম কিছু করতে গেলে, বলতে গেলে লজ্জা পায়, সেখানে এই ভাবিগুলো কোন দিক যাবে বেচারা শামীম? যদি একটা পথ খোলা থাকতো পালানোর জন্য তাহলে বুঝি খুব ভালো হতো। পরাণী দূর থেকে এইসব দেখতেছে আর হাসতেছে। শামীম এবার অসহায়ের মতো পরাণীর দিকে তাকালো। এর মানে হলো শামীম আর খেতে পারবে না। আর এসব কাহিনী দেখে শামীম অনেক লজ্জা পাচ্ছে। পরাণীও বুঝলো আর এখানে শামীমকে থাকতে দেয়া যাবে না, না হলে কি থেকে কি হয়ে যায়। পরাণী সবার মাঝখান থেকে শামীমের হাত ধরে টেনে নিয়ে ওর রুমের দিকে যাচ্ছে। সবাই জোরে জোরে বলতেছে, ইস আমাদের বুঝি জামাই নাই? থাক থাক, তোর জামাইকে নিয়ে ঘর বন্দি কর। আমরা বুঝি ওর জামাইকে নিয়ে পালিয়ে যাব। এত ভালোবাসা জামাইয়ের জন্য কোথা থেকে আসে? ইস পরাণীও না এই সময় আসার সময় পেল। ওর জামাইয়ের অবস্থা দেখে মজা লাগতেছিল। আর একটু মজা নেওয়া উচিত ছিল আমাদের। ধন্যবাদ বউ, আর একটু হলে দম বন্ধ হয়ে যেত। তোমাকে বা ওদের সবার মাঝখানে কে যেতে বলেছে? আমি কি নিজের ইচ্ছাতেই গেছি নাকি? ওরাই তো আমাকে টেনে নিয়ে বসালো। ওরা টানবে আর তুমি যাবে? বারে, শ্বশুর বাড়ি প্রথম আসলাম, আমি কি কিছু জানি না বুঝি? আর ওনারা যে এরকম করবে তা কি জানতাম নাকি আমি? শোনো, আমি না বলা পর্যন্ত আর রুম থেকে বের হবে না, বুঝলে তুমি? কেন বের হব না? আরে গাধা, বের হলে আবার এমন অবস্থা করে দেব তোমার, বুঝলে? যদি বের না হই আর সবাই খারাপ কিছু মনে করে? আমি কি সবসময় রুমে থাকতে বলেছি নাকি?
শোনো, এসব আয়োজন শেষ হোক, তারপর বের হব, কেমন? তাই ঠিক হবে, আল্লাহ বাঁচাইছে আমাকে। পরাণী শামীমকে রুমে রেখে বাহিরে এসে সবার কাজে সাহায্য করা শুরু করে দিল। সবার আয়োজন শেষ হওয়ার পর পরাণী শামীমকে নিয়ে ওদের বাসার ছাদে চলে আসলো। সেখানে আগে থেকেই সবাই উপস্থিত ছিল। ওদেরকে ছাদে আসা দেখে পরাণীর ভাবিগুলো আর তার ছোট বোনগুলো নানা রকম কথা বলতেছে। আমার ননদিনীটা যে জামাই পাগল তো জানতাম না। ঠিক বলেছিস ছোট, আমরা বুঝি ওর জামাইকে খেয়ে ফেলতাম। ভাবি, সবাইকে বিশ্বাস করি, তোমাদের উপর বিশ্বাস নেই। কেন রে, পালাতাম নাকি তোর জামাইকে নিয়ে? আমাদের বুঝি জামাই নাই? তোমরা যেভাবে আমার বরকে ধরেছিলে, তাতে তো ওর অবস্থা খারাপ করে দিতে। ডাক্তারি তো পড়তেছিস, তার জন্য তুই। আপু, আমারা কত সুন্দর করে দুলাভাইকে খাওয়াইছিল, আর তুই কিনা দুলাভাইকে নিয়ে চলে গেলি। আমরা তো বাজি ধরেছিলাম দুলাভাই সব খাবার খাবে আজ, আর তোর জন্য বাজিটা জেতা হলো না। এই, তোরা বিয়ে করে তোদের জামাইকে নিয়ে বাজি ধরিস, বুঝলি? ইস, এত ভালোবাসা দেখবো কতদিন থাকে এমন ভালোবাসা। মৃত্যু না হওয়া পর্যন্ত এই ভালোবাসা থাকবে, বুঝেছিস এবার? সেখানে আবারও সবাই আনন্দে মেতে উঠল। গানের কলি নিয়ে খেলা হলো। পুরো ছাদ নানা রকম লাইটিং করানো। আজ মনে হয় পরাণীদের বাড়িতে ঈদের আনন্দ বইছে। সেখানে অনেক দিন থাকলো দুজনে। সবার ভালোবাসা পেয়ে শামীম যেন খুশিতে আত্মহারা হয়ে গেল। ভাবিগুলো যেমন দুষ্টুমি করতে জানে, তেমনি মন মানসিকতাও অনেক ভালো তাদের। ভাবি, আমি তো আপনাদের এখানে আসলাম, থাকলাম, খেলাম, আপনাদের সাথে দুষ্টুমিতেও মেতে উঠলাম, তাই আমিও চাই আপনারা আমার বাড়িতেও আসবেন। আরে, তোমাকে বলা লাগে নাকি? আর তাছাড়া এ বাড়ির জামাই তুমি, আমি না বললেও আমাদের যেতে হবে। আর আমার প্রাণের শালীগুলো একবার বিয়ে করো, তোমাদের কি হাল করে তা বুঝতে পারবে। কি করবে শুনি দুলাভাই? বেশি কিছু না, এই যে আমার সাথে যে পিকগুলো তুলেছো না এত ক্লোজ হয়ে, তাতে কি হয়েছে শুনি? এই পিকগুলো তোমাদের বরকে দেখিয়ে বলবো ওরা আমার সাথে দুলাভাই, আজ আপনাকে আমরা। পুরো বাড়ির ভেতরে দৌড়ানো শুরু হয়ে গেল। সবাই চারিদিক দিয়ে শামীমকে দৌড়ানি দিতেছে, আর শামীমকে কেউ ধরতেও পারতেছে না। আর ওদের সবার এসব পাগলামি দেখে সবাই হাসতেছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে ধপাস করে শামীম পরাণীর গায়ের উপর পড়ে গেল। দুজনেই চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ওদের দুজনের সামনে যে অনেকেই আছে তা তাদের কোনো খেয়াল নেই। হঠাৎ করে পরাণীর মামি একটা কাশি দিল, আর সাথে সাথে দুজনে দুজনকে ছেড়ে সরে গেল। কি দুলাভাই, আপনাদের প্রেম দেখি সব লজ্জা শরম ভুলে গিয়েছে? এখানে তো আরো অনেকে আছে, তা কি মনে নাই নাকি? বড়রা সবাই সেখান থেকে চলে গেল, আর বাকি সবাই হাসাহাসি করতে থাকলো। এই, তোদের কি কথা বলার কোনো কাণ্ডজ্ঞান নাই নাকি? এখানে যে এত মানুষ আছে, এভাবে কেউ বলে? তোরা যে সিনেমা শুরু করেছিস আপু, তাতে আমাদেরই বা কি দোষ? কোথায়? পরাণী আর কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। সেখানে আরও কিছুদিন থাকার পর ওরা আবার ঢাকায় চলে আসলো। স্বপ্নের মতো কেটেছে চিটাগাং শহরে থাকা দিনগুলো দুজনের। সবার সাথে অনেক আনন্দের সময়গুলো পার করেছে তারা। ঢাকায় আসার পর ওদের দুজনের দিন ভালোই চলতে থাকলো। ঢাকায় আসার পর দুজনের ভালোবাসা আরও বেশি হতে থাকলো। পরাণীর পড়াশোনাও খুব ভালোভাবে চলতে থাকলো। এদিকে শামীমও পড়াশোনার পাশে একটা পার্ট টাইম জব খুঁজে নিল। দুজনের ভালোই চলতেছে, কারো উপর কারো কোনো অভিযোগ নেই। এর মাঝে একদিন রাতে পরাণীর একটা কথা শুনে শামীম অনেকটা অবাক হয়ে গেল। তোমার কি মাথা ঠিক আছে পরাণী? কি সব বলতেছো তুমি? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আর যা বলেছি ভেবে চিনতে বলেছি আমি। দেখো, এখনো তুমি পড়াশোনা করতেছো, এর মাঝে বাচ্চা নিতে চাও কেন? ইস, আমার ক্লাসমেট 3 জনের বাচ্চা আছে, তারাও তো পড়াশুনো করতেছে, আমি কেন বাচ্চা নিতে পারবো না? পরাণী, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। দেখো, এই সময় বেবি নিলে তোমার পড়াশোনা নষ্ট হবে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আর আমিও এখনো কিছুই করি না। দেখো পরাণী, এসব ছেলে মানুষই রাখো তুমি। এটা ছেলে মানুষই নয় স্বামী, আমার বাচ্চা লাগবে, তুমি দিবে কি না সেটা বলো। পরাণী, বোঝার চেষ্টা করো, আমি চাই না এই সময় তুমি বেবি নাও। তোমাকে কথা দিতেছি, আমি আগে ভালো কিছু করি, তারপর না হয় বেবি নিবো আমরা। কেন? একটা তো কাজ করতেছো তুমি, আর আমাদের দুজনের কি কম কিছু আছে নাকি? আমি অত সব জানি না, আমার পড়াশুনো খারাপ হলেও চলবে, তবু আমার বেবি লাগবে। আমি পারবো না, আর তোমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত কোনো বেবি নিবো না আমরা।
পরাণী মন খারাপ করে বিছানা থেকে উঠিয়ে ব্যালকনিতে গিয়ে লোহার গ্রিলটা ধরে আকাশ পানে তাকিয়ে চোখের জল ছেড়ে দিল। শামীম আজ কিছুই বুঝল না, হঠাৎ করে পরাণীর আবার কি হলো, এ সময় কেন সে বেবি নিতে চায়। শামীমও এগিয়ে গেল পরাণীর কাছে। পরাণীকে তার দিকে ঘুরিয়ে দেখে পরাণীর চোখে জল। শামীম হাত দিয়ে পরাণীর চোখের জল মুছে দিল। পরাণীর সাথে সাথে শামীমকে জড়িয়ে ধরল। কি হয়েছে তোমার, আমাকে একটু বলবে তুমি? তুমি তোমার অফিসের কলিগ মেয়েটার সাথে কেন রেস্টুরেন্টে গেছো? কেন তুমি তোমার ভার্সিটির মেয়েদের সাথে এত মেশো? আমি তোমার সাথে কাউকে মেনে নিতে পারবো না। তোমার সাথে এত মেয়ে কেন? কি করে তোমার সাথে তারা? তোমাকে এসব কে বললো, আর তুমি বা কেমন করে জানলে? আমি দেখেছি, আর আমার কিছু বান্ধবী দেখেছে। তোমার সাথে মেয়েরা নাকি হেসে হেসে গায়ে পড়ে কথা বলে। আর বেবি নেওয়ার কথাটা? আমার বান্ধবী বলেছে যদি বাচ্চা নেই তাহলে তুমি আমাকে ছেড়ে দিতে পারবে না। আমার জন্য না হলেও বাচ্চার জন্য তুমি আমার কাছে আসবেই। শামীম এবার পরাণীকে ছেড়ে দিয়ে উচ্চস্বরে হাসতে থাকলো আর হাত তালি দিতে থাকলো। পরাণী কেঁদেই যাচ্ছে আর শামীম হাসতে আসে। পরাণী শামীমের হাসি দেখে এবার জোরে জোরে কাঁদতে থাকলো আর শামীম হাসতে হাসতে মনে হয় আজ মরেই যাবে। শামীম এবার পেট চেপে ধরে হাসতেছে। হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল শামীমের। পরাণী এবার কান্না করা বাদ দিয়ে শামীমকে মারতে থাকলো। শামীম এবার পরাণীর দু হাত ধরলো আর ঠোঁটে আঙুল দিয়ে হুশ। শোনো, যে মেয়েটার সাথে রেস্টুরেন্টে দেখেছো সেটা আমার কলিগ, ঠিক আছে? কিন্তু সে বিবাহিত আর আমার ভালো বন্ধু, এর ঊর্ধ্বে কিছুই না। আর ভার্সিটির ওরা আমার ফ্রেন্ড। আর হ্যাঁ, ওই মেয়েগুলো গায়ে পড়ে সবের, কিন্তু তাদের কারোর সাথে আমার খারাপ কোনো সম্পর্ক নাই। আর তোমাকে ছেড়ে যাব ভাবলে কি করে? মরে যাব, তবুও তোমাকে ছাড়তে পারবো না। আর বাচ্চা আমিও চাই, তবে তোমার আগে না। আগে তুমি নিজেকে একজন আদর্শ ডাক্তার হিসেবে সবার কাছে পরিচিত পাও, তারপর। তাহলে আমার মাথায় হাত রেখে কসম কাটো আমাকে ছেড়ে যাবে না কোনোদিনও। এই যে তোমার মাথায় হাত রেখে কসম কাটলাম, মৃত্যু না হওয়া পর্যন্ত তুমি ছাড়া দ্বিতীয় কাউকে গ্রহণ করবো না আমি। এবার আমাকে আদর করো, অনেক কাঁদিয়েছো আমাকে। এত আদর আদর করো কেন তুমি বলো তো? আদর করবে কিনা সেটা বলো। না করে কি আর উপায় আছে নাকি? তোমার রাগ ভাঙাতে যে আদর করাই লাগবে নাকি? দুজনেই ভালোবাসার সাগরে ডুব দিল। এই হলো শামীম পরাণীর ভালোবাসাময় খুনসুটির জীবন। সকালবেলা পরাণী আর শামীম যখন খেতে বসেছে তখন হঠাৎ করে পরাণী বলে বসল, আচ্ছা আমাদের বেবি হলে কি নাম রাখবো গো? আবারও বেবি নিয়ে আসো তুমি? আহা বলো না, এখন তো আর বেবি নিচ্ছি না। মেয়ে হলে রাত্রি, ছেলে হলে রোদ, আর কিছুই বলতে পারবো না, বুঝলে তুমি? শামীম চলে গেল ভার্সিটি আর পরাণী চলে গেল মেডিকেল কলেজে। এভাবেই চলতেছে তাদের জীবন। এর মাঝে পরাণী সহ অনেকবার শামীম ওদের বাড়ি গেছে, পরাণীদেরও বাড়ি গেছে। নানা রকম জায়গায় সময় পেলেই ঘুরতে গেছে। দুজনের মাঝে কখনো ঝগড়া ছিল না, একজন রাগ করলে আরেকজন বোঝাতো। এভাবেই তাদের সুন্দর জীবন চলতেছিল। দেখতে দেখতে 2 বছর চলে যায়। এর মাঝে শামীমের পড়াশোনা শেষ হয়, ভালো একটা চাকরি পায় সে। আবার পরাণীও স্কলারশিপ পেয়ে যায় বাইরে পড়াশোনা করার জন্য। পরিবার আবারও একসাথে হয় তাদের বিয়ে দেবে বলে। তখন হঠাৎ পরাণীর একটা কাজ পড়ে যায়, তাই পরাণী বলে আপনারা বাড়ি চলে যান, পরের সপ্তাহে তো আমাদের দুজনের ছুটি আছে, তখন এ বিষয়ে কথা বলা যাবে। পরাণীর কথা মতো শামীমের পরাণীর পরিবার নিজেদের বাড়ি চলে যায়। পরাণীও মেডিকেল গিয়ে যে কাজটা ছিল সেটা করে বাসায় ফিরে রাতে। বাসায় এসেই পরাণী যেন কেমন আচরণ করা শুরু করে দেয় শামীমের সাথে। আচ্ছা পরাণী, তুমি ভালো মানুষ গেলে আর এসে এরকম করতেছো কেন তুমি? তুমি প্লিজ এখন আমার সামনে থেকে সরে যাও। আর এত রাগ হচ্ছে কেন? দেখো, কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো তুমি। আমি এ বিয়ে করতে পারবো না। মানে কেন পারবে না বিয়ে করতে? আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমি বাইরে গিয়ে পড়াশুনো করতে পারবো না। আর যেখানে পড়াশুনো করব সেখানে বিবাহিত মেয়েরা পড়তে পারে না। তাহলে তোমার বাইরে গিয়ে পড়তে হবে না, দেশেই তুমি পড়াশোনা শেষ করো। তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি শামীম? আমি কেন তোমার জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করতে যাব? আমি কেন তোমার সাথে মিডল ক্লাস জীবনযাপন করব? আর হ্যাঁ, পারলে আমাকে মন থেকে মুছে ফেলো। আর ওই বিয়েটা আমি মানি না। পরাণী, এসব তুমি কি বলো? আমার দিকে দেখো একবার, তাকাও না আমার দিকে। কি দেখবো তোমার দিকে আমি? দেখো শামীম, এতদিন আমাদের দুজনের মাঝে যা ছিল সব ভুলে যাও তুমি। আমি আমার ক্যারিয়ার গড়তে চাই, দেশের নাম করা বড় ডাক্তার হতে চাই।
আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পরাণী, এই নাম ডাক দিয়ে কি করবে তুমি? এত টাকা পয়সা কি করবে তুমি? দেখো পরাণী, শান্ত হয়ে বসো তুমি। দেখো, দেশে থেকেই তুমি অনেক বড় নাম ডাক করতে পারবে। এখন আমাদের দেশেই মানুষ পড়াশোনা করে বড় বড় নাম করে ডাক্তার হচ্ছে। তোমাকে বিদেশে যেতে হবে না, আর আমি তোমাকে কোথাও যেতে দেবো না। শামিম, পাগলামি করো না। এরকম জেদ আমার একটুও ভালো লাগে না। আর কথা হলো, আমার নিজের ব্যক্তিগত স্বাধীনতা আছে। বেশি বাড়াবাড়ি করলে আমি অন্য পথ বেছে নিতে বাধ্য হব। কেমন করে পারবে আমার ভালোবাসা ভুলে যেতে? কেমন করে পারবে আমাদের বিয়ে ভুলে যেতে? আমি তোমাকে এক্ষুনি তালাক। আর বলতে দিল না শামীম। পরাণীর মুখটা চেপে ধরল। পরাণী শামীমের হাত ওর মুখ থেকে সরিয়ে দিয়ে নিজের কাপড়, প্রয়োজনীয় সব জিনিস নিজের ব্যাগে ভরতে থাকলো। শামীম নীরব দর্শকের মতো শুধু চেয়ে চেয়ে দেখতেছে। শামীমের মাথায় যেন কিছুই ঢুকতেছে না। হঠাৎ করে শামীমের মনে পড়ল পরাণীর বাবা মা আর তার বাবা মায়ের কথা। শামীম ওনাদের সবাইকে ফোন করে জানালো, আর তারা যেন এখনই আবার ঢাকা চলে আসে। বাধ্য হয়ে ওনারা আবার ঢাকা চলে আসলো। এদিকে পরাণী সব কিছু ঠিক করে ঘরের দরজা বন্ধ করে থাকলো, আর শামীম সারা রাত বাহিরে কাটিয়ে দিল। পরের দিন সকালেই পরাণীর ফ্লাইট ছিল, তাই পরাণী রাতে ঘুমিয়ে গেল। দুজনের পরিবারের সামনে লাগেজ হাতে দাঁড়িয়ে আছে পরাণী। শামীম একটু দূরে দাঁড়িয়ে কান্না করেই যাচ্ছে। তখন পরাণীর বাবা বলতেছে, বরানি, এসবের মানে কি? তুই তো নিজেই বললি আগামী সপ্তাহে যেন তোদের দুজনের বিয়ের সবকিছু আয়োজন করি। বাবা, আমার ক্যারিয়ার আগে, আমার স্বপ্ন আগে, আর আমি শামীমকে বিয়ে করতে পারবো না। তাহলে তোদের দুজনের মাঝে এতদিন কি ছিল? আবেগ ছিল বাবা, সব আবেগ ছিল। আমি আর শামীমের সাথে থাকতে চাই না। এবার শামীমের বাবা মা মুখ খুলল। তাহলে আমার ছেলের অপরাধ কি? কেন তাকে ছেড়ে যেতে চাইছো তুমি? আপনার ছেলের কোনো দোষ নেই মা, সব দোষ আমার। আমি তাকে ভালোবেসে বড় ভুল করেছি। দেখো মা, পরাণী ঠিক আছে, যাও বাহিরে দেশে পড়তে। ততদিন না হয় শামীম তোমার অপেক্ষায় থাকবে। তুমি ডাক্তারি শেষ করে দেশে আসলেই দুজনের বিয়ে দিয়ে দেব। অসম্ভব বাবা, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি ডাক্তার হলে তখন আপনার ছেলের চেয়ে 1000 গুণ ভালো ছেলে আমার পিছনে ঘুরবে। তার চেয়ে এটাই ভালো হবে, আপনার ছেলেকে আপনারা অন্য কোথাও বিয়ে দিয়ে দিন। তখন শামীম পরাণীর সামনে এসে দাঁড়ালো। পরাণী, এতদিন যা ছিল সেসব কি পরাণী? ওসব সুখের স্বপ্ন না হলে দুঃখের স্বপ্ন ভেবে সব কিছু ভুলে যাও তুমি। কেমন করে ভুলবো পরাণী? কেমন করে থাকবো তোমাকে সারা? দেখো শামীম, তুমি দেখতে শুনতে অনেক স্মার্ট একটা ছেলে। আমার চেয়ে অনেক ভালো মেয়ে পেয়ে যাবে। আর আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, আমি চলি। আর কারোর সাথে কোনো অন্যায় করে থাকলে ক্ষমা করে দিবেন আমাকে। আজ থেকে তুইও ভুলে যাবি তোর বাবা মা মারা গেছে। যে মেয়ে বাবা মা স্বামীর কথা শোনে না, সে আমার মেয়ে হতেই পারে না। ছোট থেকে তোর সব ইচ্ছে পূরণ করেছি। যখন যেটা চেয়েছিস সেটাই তোকে দিয়েছি। যেখানে পড়াশোনা করতে চেয়েছিস পড়িয়েছি। কিছু চাওয়ার আগেই সেটা তোর কাছে এনে দিয়েছি। চিটাগাং শহরে পড়াইতে চাইলাম, তুই পড়লি না। ভালোবেসে গোপনে শামীমকে বিয়ে করলি, তাও মেনে নিলাম। শামীমের মতো ভালো ছেলের সাথে এত বড় অন্যায় করবি আর তা মেনে নিব ভাবলি কি করে? আমারও খুব ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল বড় করব তোকে, কিন্তু এমন করে যে বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখবি তা জানতাম না। আজ থেকে তুই আমার মেয়ে না, আমার মেয়ে পরাণী মরে গেছে। পরাণী এক ধ্যানে ওর বাবা মায়ের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে পরাণীর। এটা কি বলল তার বাবা তাকে? তবুও পরাণী নিজের সিদ্ধান্তে অটল। পরাণী আবারও যাওয়ার জন্য পা বাড়ালো। এবার শামীম পরাণীর হাত টেনে ধরল। পরাণী ঘুরিয়ে শামীমের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল। আমাকে যদি আর একবার আটকানোর চেষ্টা করো তাহলে তোমাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম আমি। আমি জেলে যেতেও রাজি আছি, কিন্তু তোমাকে ছাড়া থাকতে রাজি না আমি। তুমি এখানে থেকেই পড়ো না, আমি তো আছি। না হয় তোমার সাথে আমাকে নিয়ে চলো পরাণী, প্লিজ। আমাকে কি যেতে দিবে, নাকি থানায় ফোন করে পুলিশকে ডাকবো আমি? তুমি আমার বিয়ে করা বউ। আমি যে তোমার বউ তার প্রমাণ কি? আর
এত বেহায়া কেন তুমি? আর আমি ওই বিয়েটা মানি না। কেন মানো না তুমি? নিজে নিয়ে গিয়ে বিয়ে করলে আমাকে, আবার নিজে অস্বীকার করো তুমি। পরানি প্লিজ এসব ছাড়ো, আমরা দরকার হলে অন্য কোথাও গিয়ে থাকবো। বাবা মা, আপনার ছেলেকে আটকাবেন নাকি আমি থানায় ফোন করে আপনার ছেলেকে পুলিশের হাতে তুলে দিব? আমার ছেলেটাকে এখানে মেরে ফেলে যাও তুমি, আমরাও পারতেছি না এসব সহ্য করতে। তোমার কাছে কি আমার ছেলেটার একটুও মূল্য নাই? এতদিনের সব ভালোবাসা কি করে শেষ করতে পারো তুমি? আল্লাহর পবিত্র কালিমা পাঠ করে বিয়ে করেছো দুজনে তোমরা। এইসব কি কখনো মিথ্যে হতে পারে? মা, আমি এই বিষয়ে কিছুই বলতে চাই না, চললাম আমি। আব্বু আম্মু, তোমরা সবাই ভালো থেকো। জানি আমাকে আর কখনো কোনো দিন মেনে নিবে না, তবুও বলবো পারলে আমার জন্য দোয়া করিও। পরাণী চলে গেল। শামীমও পাগলের মতো পরাণীর পেছনে ছুটে চলল। পুরো এয়ারপোর্টে মাথায় তুলেছে শামীম। পরাণীকে তো যেতে দেবে না সে, কিন্তু পরাণীকে যেতেই হবে। কত করে অনুরোধ করল শামীম, তবুও পরাণীকে হার মানাতে পারে নাই শামীম।